সো আমার কাছে রাইট নাও এই যে তোমাদের স্ক্রিনে আমাদের কোর্সের যে ফার্স্ট রাইটিং লেকচারটা, গ্রামার লেকচারটা, ওই লেকচারটা আছে। তো এখানে ইউ ক্যান সি যে টপিক আছে কয়টা, 5টা টপিক আছে। জেন্ডার, নাম্বার, পার্সন, পার্টস অফ স্পিচের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, তারপর নাউন্স, ভার্বস আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই 5টা টপিকে দেখো কয়েকটা জিনিসকে আমি লাল ফন্টে লিখছি, বাকিগুলোকে কালো ফন্টে লিখছি। কেন লিখছি একটু বুঝাই। অ্যাসিটি গ্রামারে কিন্তু একদম দুনিয়ার সব কিছু আসে না, অ্যাসিটিতে অনলি ফিক্সড কয়েকটা গ্রামার আসে, ঠিক আছে? সো ইফ ইউ, কালকে আগের লেকচারে তোমাদের আমি বলছিলাম যে ইংলিশ যে মডিউল, 2টা মডিউল, এক একটা মডিউলে 27টা করে কোয়েশ্চেন, রাইট? এই 27টা কোয়েশ্চেনের মধ্যে রিডিং কোয়েশ্চেন হলো 15টা আর রাইটিং কোয়েশ্চেন হলো 12টা, ঠিক আছে? তার মানে দেখো 27 মডিউল যদি 2টা হয়, হ্যাঁ, তাহলে মোট কোয়েশ্চেন কয়টা, 54টা। আর মোট কোয়েশ্চেনের মধ্যে তাহলে রিডিং কয়টা, রিডিং হলো 30টা, রাইটিং হলো 24টা। এখন দেখো এটাকে কিন্তু আমি গ্রামার বলতেছি না, আমি কি বলতেছি, রাইটিং, রিডিং আর রাইটিং। এই সেকশনটার নাম কিন্তু ইংলিশ না। আমি গত ক্লাসে বলছিলাম ইংলিশ তোমাদের সহজে বোঝানোর জন্য, বাট এটার নাম কি, এটার নাম হলো EBRW। EBRW মানে কি, এভিডেন্স বেসড রিডিং অ্যান্ড রাইটিং। এভিডেন্স বেসড রিডিং অ্যান্ড রাইটিং এটার মানে কি, এটার মানে হলো টেক্সটে প্যাসেজ থাকে, প্যাসেজে কিছু এভিডেন্স থাকে, ওই এভিডেন্স অনুযায়ী তোমাকে কিছু রিডিং কোয়েশ্চেন আর কিছু রাইটিং কোয়েশ্চেনের অ্যান্সার করা লাগবে। রিডিং এর গ্রামার কিন্তু না, ঠিক আছে? এই যে রাইটিংয়ের মধ্যে 24টা, 12 করে 24টা কোয়েশ্চেন, রাইট? ওয়ালাইকুম সালাম মেহেদি। রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ তামিম, রেকর্ড পাওয়া যাবে, কিন্তু এখন থাকলে কিছু উপকার আছে, বুঝছো? একটু পরে বলতেছি। ওকে, আচ্ছা। সো এই যে 12-24টা রাইটিং কোয়েশ্চেন, এই রাইটিং কোয়েশ্চেনের মধ্যে কিন্তু গ্রামার কোয়েশ্চেন ধরো 5 থেকে 7টা প্রতি 12টার মধ্যে, অর্থাৎ টোটাল গ্রামার থাকতে পারে 10 থেকে 12টা, ঠিক আছে? গ্রামার কিন্তু সব না, ওকে? কাহিনী হলো এই যে 10 থেকে 12টা গ্রামার, এই 10 থেকে 12টা গ্রামারের মধ্যে কোনগুলা মানে কোন গ্রামারগুলো অ্যাসিটিতে আসে, এগুলো অনেক বাচ্চা কাচ্চা জানে না। অ্যাসিটিতে কিন্তু সব গ্রামার আসে না, অ্যাসিটিতে অনলি ফিক্সড কয়েকটা গ্রামার আসে। ফিক্সড গ্রামার কোনগুলো আসে, এই যে দেখো এগুলা, ভার্ব টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো। হ্যাঁ, আমি তোমার একটা লিস্ট দিই, দেখো। অ্যাসিটিতে আসে ভার্ব টেন্স, তারপর আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর আসে পাংচুয়েশন, তারপর মডিফায়ার্স, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। অলমোস্ট প্রত্যেকটা অ্যাসিটি কোয়েশ্চেনে এই 5টা গ্রামার টপিক থাকেই, ওকে? এর বাইরে হয়তো 2-1টা এক্সট্রা টপিক আসতে পারে, যেমন ধরো প্যারালাল স্ট্রাকচার, ওকে? আমি মনে হয় প্যারালাল বানটা ভুল করছি, ঠিক আছে? কেউ বকা দিও না, হ্যাঁ? আর এছাড়া এগুলো কি গ্রামার কোশ্চেন, রাইট? যেহেতু এটা রাইটিং সেগমেন্ট, নট গ্রামার সেগমেন্ট, রাইটিং এক্সট্রা থাকে হলো ট্রানজিশন আর হলো রেটোরিক্যাল সিনথেসিস। রেটোরিক্যাল সিনথেসিস কোর্সের ভিতরে সব কিছু নিয়ে লেকচার আছে, বাট ওভারঅল এই যে দেখো, আরেকটু রিক্যাপ দেয়। রিক্যাপ হলো যে ইংলিশে প্রতি মডিউলে কয়টা করে কোশ্চেন থেকে, 27টা। 27টার মধ্যে 12টা থাকে হলো কি আমার রাইটিং কোশ্চেন। এই রাইটিং কোশ্চেন মোটামুটি 6-7টা টাইপের হয়, ঠিক আছে? তার মধ্যে কি 5টাই হলো কি গ্রামার টাইপ। কী কী? ভার্ব টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পাংচুয়েশন, মডিফায়ার, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। সামটাইমস থাকে কি প্যারালাল স্ট্রাকচার, আবার রাইটিং এক্সট্রা থাকে কি ট্রানজিশন আর রেটোরিক্যাল সিনথেসিস। এখন তাহলে গ্রামার আমি পড়বো কোনগুলা? ভার্ব টেন্স মানে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, পাংচুয়েশন তো বুঝতে পারতেছে পাংচুয়েশন মানে কি, কিন্তু মডিফায়ার আসলে কেমনে আসে, হ্যাঁ, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট আবার এগ্রিমেন্ট কি, অ্যান্টিসিডেন্ট কি জিনিস, ঠিক না? এই ব্যাপারগুলো ইনিশিয়ালি খুবই কনফিউজিং, বাট আমরা যে কোর্স লঞ্চ করতেছি এই কোর্সে কিন্তু আমরা এই ব্যাপারগুলোরে খুবই খুবই সিরিয়ালে, ওকে, তোমাদের জন্য প্রেজেন্ট করছি। ফর এক্সাম্পল, এই যে দেখো প্রথমে কি আসে, ভার্ব টেন্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক না?
এখন তুমি কিন্তু জানো না আসলে এগুলো জিনিস নিয়ে অ্যাকচুয়ালি আমি কী বোঝাচ্ছি, অনেকে আন্দাজ করতে পারতেছো, বাট সবার কিন্তু আইডিয়াটা নাই যে এই জিনিসগুলো এক্স্যাক্টলি কেমনে কোশ্চেনটা আসে, রাইট? ভার্ব টেন্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য তোমাকে কিন্তু কাইন্ড অফ কিছু আইডিয়া থাকা লাগবে। ফর এক্সাম্পল তোমরা জেন্ডারের আইডিয়া জানো, নাম্বারের আইডিয়া জানো, পার্সন আইডিয়া জানো। কি জেন্ডার? কি জেন্ডার হলো 4 রকম, মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার। হ্যাঁ, এই যে বাচ্চাকালে পড়ছিলাম। নাম্বার আবার 2 রকম, সিঙ্গুলার, প্লুরাল। পার্সন 3টা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, রাইট? এগুলো হালকা পাতলা মনে রাখা লাগে। তারপর যে পার্টস অফ স্পিচ, তোমরা যে পার্টস অফ স্পিচ পড়ছো, এই পার্টস অফ স্পিচের মধ্যে সব কিছু কিন্তু অ্যাসিডিতে ইম্পর্টেন্ট না। অ্যাসিডিতে সিলেক্ট কয়েকটা জিনিস আসে, ঠিক আছে? কয়েকটা জিনিস নিয়ে আইডিয়া থাকা লাগে। হ্যাঁ, পার্টস অফ স্পিচ তোমরা জানো কি 8 রকম: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক না? দেখো আমি কয়েকটাকে লাল করে রাখছি। এই লাল করা জিনিসগুলো তোমার অ্যাসিডিতে জানা লাগে। হ্যাঁ, অনেকে এইচএসসি যারা দিয়েছো তারা প্রিপোজিশনের জমের মতো ভয় পাও, ইনক্লুডিং আমি, ঠিক আছে? প্রিপোজিশন খুবই কঠিন একটা জিনিস ছিল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট? সো অ্যাসিডিতে আমাদের প্রিপোজিশন পড়া লাগে না। হ্যাঁ, আমি স্টিল দেখছি যে অনেক কোচিং সেন্টারে প্রিপোজিশন পড়াচ্ছে ইডিওমেট্রিক এক্সপ্রেশনের নামে, ঠিক আছে? কোনো দরকার নেই ভাই, ঠিক আছে? আবার ধরো অনেকে তোমরা অ্যাডজেক্টিভ কি বলে পড়তা, রাইট? যে অ্যাডজেক্টিভ আসলে কীভাবে আসবে না আসবে, মডিফায়ার আছে দেখে অনেকে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব পড়া শুরু করে, বিকজ এগুলোই তো মডিফায়ার, ঠিক না? বাট অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব অ্যাসিডিতে আসেই না, বুঝছো? মডিফায়ার অ্যাসিডিতে একটু ডিফারেন্টভাবে আসে, ওকে? সো এই ব্যাপারগুলা খুব ভালোভাবে তোমাদের জন্য অর্গানাইজ করে রাখছি। আজকে ওটা একটু স্নিক পিক দিব। হ্যাঁ, ফর এক্সাম্পল যেটা বললাম যে দেখো প্রথম 2টা আইটেম কি, একটা হলো ভার্ব টেন্স আর একটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক না? এই 2টা আইটেম জানার জন্য তোমাকে কিন্তু কাইন্ড অফ নাউন আর ভার্বের কিছু ফর্ম জানা লাগে। হ্যাঁ, খুবই ইজি জিনিস। কিন্তু এই নাউন আর ভার্বের ফর্ম যখন আমি বলি যে নাউন জানা লাগে, তখন পোলাপান ভাবে যে নাউনের ক্লাসিফিকেশন মুখস্থ করা লাগে। না ভাই, নাউনের ক্লাসিফিকেশন তোমাকে মুখস্থ করা লাগবে না। নাউনকে দেখো 2ভাবে ক্লাসিফাই করা যায়, 2 ওয়েজ টু ক্লাসিফাই, ঠিক আছে? কেমনে? একটা হলো কয় টাইপের নাউন আছে, মানে নাউনকে বিভিন্ন টাইপে ভাগ করে। কি কি? যে প্রপার নাউন, রাইট? আর কি আছে? কমন নাউন, রাইট? তারপর আছে কালেকটিভ নাউন, রাইট? কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, রাইট? এগুলো যে এক্সিস্ট করে ভুলে যাও, ঠিক আছে? এগুলো কিন্তু অ্যাসিডিতে আসে না। কিন্তু যখন আমি বলি নাউন পড়তে, পোলাপান দেখে এগুলো পড়ে। নাউনের যেই জিনিসগুলো আসে সেটা হলো কাউন্টেবিলিটি, নিয়ে যে ক্লাসিফিকেশন, একটা হলো কি আনকাউন্টেবল, আর একটা হলো নাউন কাউন্টেবল। তোমাদের কিন্তু এইগুলো নাম শুনছো। এরপর সো একটু যদি রিক্যাপ দিয়ে দেখো, নাউন কি 2ভাবে ক্লাসিফাই করা যায়। একটা নাউনের টাইপ আছে, প্রপার, কমন, কালেকটিভ। একটা কি নাউনকে কাউন্ট করা যায় কিনা, ওটার উপর কি কাউন্টেবল আর আনকাউন্টেবল। হ্যাঁ, তোমরা অ্যাসেটের কোনো বইয়ে এই আনকাউন্টেবল, কাউন্টেবল নাউনের কনসেপ্টটা শুনবা না, পড়বা না কখনো। কেন জানো? কারণ এই যে যারা অ্যাসেটে বইগুলো লেখে, ওরা কিন্তু আমেরিকান অডিয়েন্স মাথায় রেখে লেখে, ঠিক আছে? আমেরিকান যারা ইংলিশের নেটিভ স্পিকার, তাদের নাউনের কাউন্টেবিলিটি, আনকাউন্টেবিলিটি নিয়ে মাথা কেমন লাগে না, কিন্তু আমাদের লাগে। কারণ আমরা কি অনেক সময় সিঙ্গুলার প্লুরাল পেঁচায় ফেলি। এটা কেন ইম্পর্টেন্ট দেখো, নাউনের কাউন্টেবিলিটি আর আনকাউন্টেবলের উপর ডিপেন্ড করে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্সার করা লাগে। কেন? কারণ দেখো সাবজেক্ট কী জিনিস বলো তো? সাবজেক্ট কিন্তু নাউন অথবা প্রোনাউন। একটা সাবজেক্ট কি নাউন অথবা প্রোনাউন। হ্যাঁ, একটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্বের মধ্যে এগ্রিমেন্ট থাকা লাগে। মানে কোন সাবজেক্টটা কোন কাজটা করতেছে এটা বোঝানোর জন্য কি আমার ভার্বকে কনজুগেট করা লাগে। কনজুগেট করা মানে কি, তোমরা যে ভার্বের 3টা ফর্ম দেখছো না, যে V1, V2, V3, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর বিভিন্ন টেন্স অনুযায়ী তোমরা কি করছো, যে ভার্বের ওই রূপটাকে চেঞ্জ করছো। হ্যাঁ, আগে অক্সিলারি ভার্ব লাগাইছো, অ্যামেজার, ওয়াজবার এসব লাগাইছো, উইল লাগাইছো। এটারে বলে হলো ভার্বে কনজুগেট করা। ভার্বে আমরা কনজুগেট কেন করি? টেন্সের উপর আর সাবজেক্টের উপর বেস করি। ফর এক্সাম্পল ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যখন 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে, তখন তোমরা কি করছো? ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস লাগাইছো, রাইট? সো এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, এগুলো কেন লাগাও? এগুলো লাগা হলো সাবজেক্টের সাথে ভার্বকে অ্যাগ্রি করাইতে, ঠিক আছে? সাবজেক্টের সাথে ভার্বকে অ্যাগ্রি করাইতে। এখন সাবজেক্টের সাথে যে ভার্বকে অ্যাগ্রি করাবা, অ্যাগ্রিকরণের এক টাইপের যে অ্যাগ্রিমেন্ট লাগে সেটা হলো যে সাবজেক্টের যে নাম্বার, সাবজেক্টটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল। আবার ধরো এই সাবজেক্টের যে সিঙ্গুলার নাকি প্লুরাল, এই জিনিসটা কি
ভার্বকে রিফ্লেক্ট করা লাগে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হওয়া লাগে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কি প্লুরাল হওয়া লাগে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু আমাদের নাউনের কাউন্টেবিলিটির ব্যাপারটা আসে। নাউন যেহেতু সাবজেক্ট, ঠিক না? সো এই যে কাউন্টেবল নাউন আবার দুই রকম হইতে পারে, একটা কি সিঙ্গুলার, আর একটা হলো কি প্লুরাল। আর আনকাউন্টেবল নাউন কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয় না। সো যখন নাউনটা তুমি দেখবা আনকাউন্টেবল, তখন তোমাকে কি করা লাগবে, একটা স্পেসিফিক ওয়েতে ভার্বকে কনজুগেট করা লাগবে। এই জন্য কি নাউনের ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ভাই তুমি কোনো অ্যাসেটিভ বইয়ে পাবা না, কোনো গ্রামার বইয়ে তোমাকে এটা এমনি পড়াবে না, এটা শুধু আমি পড়াই এমনি, আর হয়তো অন্য টিচার পড়াইতে পারে, আই ডোন্ট নো। হ্যাঁ, সো আচ্ছা, আপ আনটিল না তোমাকে কোনো কোয়েশ্চেন আসছে? 10 জন আসো লাইভে, তুমি কি বুঝতেছো? সাউন্ড কি ঠিক যাচ্ছে? একটু জানো তো আমাকে কমেন্টে। ওকে, দিবাকর এত অ্যাটেন্টিভ ভাই, তোর জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া লাগবে রে, যদি তুই অলরেডি এনরোল না থাকিস। আচ্ছা, কিভাবে এটা ইম্পর্টেন্ট দেখো, একটু আগে যাই। ওকে, দেখো কাউন্টেবিলিটির নাউন কয় প্রকার? আবার 2 প্রকার, একটা হলো কাউন্টেবল নাউন, একটা হলো কি আনকাউন্টেবল নাউন। এগুলা কেন ইম্পর্টেন্ট? কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল হতে পারে, আর কাউন্টেবল নাউন যখন সিঙ্গুলার হয় তখন সে অলওয়েজ একটা সিঙ্গুলার ভাব নেয়, তার সাথে তখন কখনো প্লুরাল ভাব হয় না। আর কাউন্টেবল নাউন যখন প্লুরাল হয় তখন কি সে একটা প্লুরাল ভাব নেয় ওই সেন্টেন্সে, ভার্ব। ওকে, অন দ্য আদার হ্যান্ড নাউন যখন আনকাউন্টেবল হয় তখন কিন্তু আমাদের অলওয়েজ কি সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়, ঠিক আছে? এটাই হলো কথা। এই জিনিসটা কেউ পড়ায় না আনফর্চুনেটলি, এইভাবে ভেঙে। এখন কোনগুলো কাউন্টেবল নাউন আর কোনগুলো আনকাউন্টেবল নাউন তুমি কিভাবে চিনবা? একটা সিম্পল ট্রিক হলো, সিম্পল, দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ট্রিক এভার, ঠিক আছে? এছাড়া আর কোনো ট্রিক, মানে এইটা আসলে ডেফিনিশন কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনকে। কাউন্টেবল নাউনকে হাতে গোনা যায়, তুমি যে জিনিসটা হাতে গুনতে পারবা ওই জিনিসটা কাউন্টেবল। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা এগুলো হলো কাউন্টেবল। যে জিনিসটাকে তুমি হাতে গুনতে পারবে না, তোমাকে অন্য কোনো মেজারমেন্ট ইউজ করা লাগবে, কেজি, তারপর ধরো নিউটন, তারপর ধরো ভলিউমের ধরো মিটার কিউব, যেগুলোয় তোমার অন্য কোনো মেজারমেন্ট ইউজ করা লাগবে কিংবা তুমি কোনো মেজারমেন্ট ইউজ করতে পারবে না, সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। খেয়াল করছো? এই ব্যাপারটা আমি যখন শিখছি আমার জন্য একটা মানে দৈববাণীর মতো ছিল। আমি খুবই প্যারা খাইতাম যে একটা সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল ডিটারমাইন করতে। হ্যাঁ, তারপর আমাকে আমার একজন টিচার এমনি বলছে যে সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা, সিঙ্গুলার প্লুরালের বাইরেও যে কিছু একটা জিনিস আছে, হ্যাঁ, সেটা কি আনকাউন্টেবল, রাইট? এই জিনিসটা আমি মানে জানতাম আনকাউন্টেবল নাউন আছে, বাট রিয়েলাইজ করতে পারিনি। তো আমাকে শিখাইছে যে সিঙ্গুলার প্লুরাল খালি 2 টাইপের সাবজেক্ট হয়, সাবজেক্ট 3 টাইপের হয়, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল, একটা হলো আনকাউন্টেবল। প্রথমে আমাকে ভাগ করা লাগবে কাউন্টেবল আনকাউন্টেবলের উপরে বেস করে, কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। যেইটাকে 1 2 3 এমনি গণা যায় সেটা হলো কি কাউন্টেবল, আর গোনা যায় না সেটা হলো আনকাউন্টেবল। ফর এক্সাম্পল ধরো তুমি কিন্তু রাইস জিনিসটাকে গুনতে পারবা না 1 2 3 এইভাবে, তুমি বলতে পারবা 1টা রাইস 2টা রাইস, পারবা স্পেসিফিক কনটেক্সটে পারবা। হ্যাঁ, যে 1 গ্রেন অফ রাইস 2 গ্রেন অফ রাইস, বা গ্রেন কথাটা বলা লাগবে, ওটা কিন্তু রাইস থাকতো না, গ্রেন অফ রাইস হয়ে গেল, ঠিক না? আবার ধরো ট্রাফিক কি গুনতে পারবা যে 1টা ট্রাফিক 2টা ট্রাফিক? না। সো এই সবগুলা কি আনকাউন্টেবল নাউন। অন দ্য আদার হ্যান্ড ফর এক্সাম্পল ধরো অ্যাপল জিনিসটা তুমি গুনতে পারবা, 1টা অ্যাপল 2টা অ্যাপল, তুমি এটাকে ইয়াও করতে পারবা যে 1 কেজি অফ অ্যাপল, বাট এটা কিন্তু হাতেও আমরা গুনি, ঠিক না? যে 1টা অ্যাপল 2টা অ্যাপল, সো এটা এই জন্য কি কাউন্টেবল। হ্যাঁ, 1টা অ্যাপল হলে সিঙ্গুলার, মাল্টিপল অ্যাপলস হলে কি প্লুরাল, রাইট? বাট আলটিমেটলি দিস ইজ আ রুল অফ থাম্ব যে 1টা 2টা করে গোনা যায়, এটা কিন্তু সব জায়গায় সত্যি হয়। হ্যাঁ, বাট তোমাদের কেমনে শেখানো হইতো আগে, তোমাদের বলা হইতো যে রাইস হলো সবসময় আনকাউন্টেবল, ওয়াটার হলো সবসময় আনকাউন্টেবল, এগুলা থাকলেই সাবজেক্ট কি আনকাউন্টেবল। ব্যাপারটা সত্যি না। ব্যাপারটা সত্যি না কেন? কারণ এই যে সামটাইমস মানে মোস্ট অফ দ্য টাইম দ্যাট ভাইবের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে কেমন ভাইব, যে কিভাবে যে স্পিকার সে এটা ইউজ করতেছে।
বুঝছি কাছে আসা লাগবে, রাইট? মাইকটাকে একদম মুখের সামনে রাখা লাগবে। ওকে, সমস্যা নেই, মনে রাখবো এটা। আচ্ছা, যেটা বলতেছিলাম একটু রিপিট করি তাহলে, যেহেতু তোমরা শুনতে পাওনি। হ্যাঁ, যে এই জিনিসটা আসলে ভাইবের উপর ডিপেন্ড করে। রাইস সবসময় আনকাউন্টেবল না, ওয়াটার সবসময় আনকাউন্টেবল না সাবজেক্টটা থাকলে। কেন? কারণ দেখো, আহ, তুমি রাইসকে গুনতে পারবো না, কিন্তু স্যাক অফ রাইসকে কিন্তু গুনতে পারবা, একটা বস্তা, দুইটা বস্তা, ঠিক না? তুমি ওয়াটারকে গুনতে পারবো না, কিন্তু গ্লাস অফ ওয়াটারকে কিন্তু গুনতে পারবা। ওকে, সো সবসময় ওই রুলটা মাথায় তো অবশ্যই রাখবা, বাট ইটস অলসো ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্যাট অ্যাওয়ারনেস, ঠিক না? যে একটা পার্টিকুলার সাবজেক্ট পড়ে ওই এক্সপিরিয়েন্সটা থাকা লাগবে, তোমার রিডিং এক্সপিরিয়েন্সটা ইংলিশের সাথে, যে এটা কি সিঙ্গুলার হবে, প্লুরাল হবে, নাকি আনকাউন্টেবল হবে, ঠিক আছে? অ্যান্ড এটা কেন ইম্পর্টেন্ট? কারণ অ্যাসিডিতে এমন সব কোয়েশ্চেন আসে যেখানে কি তোমাকে ভার্বটাকে কনজুগেট করা লাগবে নাউনের উপর ডিপেন্ড করে, রাইট? সো নাউন যদি সিঙ্গুলার হয় তখন কি তোমাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করা লাগবে, নাউন যদি প্লুরাল হয় তখন তোমাকে প্লুরাল ভার্ব ইউজ করা লাগবে, আবার নাউন যদি আনকাউন্টেবল হয় তখন তোমাকে কি আবার সিঙ্গুলার ভার্ব ইউজ করা লাগবে, ঠিক আছে? ফর এক্সাম্পল দেখো, এখানে এক্সাম্পলস আছে। হ্যাঁ, ওকে, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যে কোনো নাউনের সাথেই কিন্তু তুমি যে কোনো ভার্বকে কনজুগেট করতে পারবা না। একটা নাউন আছে সিঙ্গুলার, তুমি মেইন ভার্বকে করে দিয়েছো সিঙ্গুলার, কারণ ওই নাউনটা আছে সেন্টেন্স, এমন কিন্তু না। ওই নাউনটা ওই কাজটা করা লাগবে, ওই নাউনের সাথে ওই ভার্বের সম্পর্ক থাকা লাগবে। কেমনে থাকা লাগবে? এই নাউনটা কি আমার সাবজেক্ট হওয়া লাগবে, ঠিক আছে? এখানে দেখো একটা এক্সাম্পলস আছে, দ্য ফেদার্স অফ দ্য ব্ল্যাক, দেখো, দ্য ফেদার্স অফ দ্য ব্ল্যাক ব্যাকড উডপেকার হ্যাজ ইভলভড টু ব্লেন্ড ইন with charred trees so that they are invisible to predators lurking in the forest. আচ্ছা, সো এই সেন্টেন্সে একটা ভুল আছে। ভুলটা আমি কেমনে বার করবো? সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের ভুল আছে, ঠিক আছে? এই সেন্টেন্সের সাবজেক্টকে, সাবজেক্ট হলো দ্য ফেদার্স অফ দ্য দ্য ফেদার্স অফ দ্য ব্ল্যাক ব্যাকড উডপেকার হ্যাজ ইভলভড টু ব্লেন্ড। এই হ্যাজ ইভলভটা হলো আমার মেইন ভার্ব। তোমরা কিন্তু অলরেডি একটা সেন্টেন্সের স্ট্রাকচার জানো, যে সাবজেক্ট প্লাস ভার্ব, সরি ভাব লিখতে যা ভাব লিখে ফেলছি, এটা কোনো কথা? আমি কিন্তু ভাব মারি না খুব একটা, বুঝছো? আই এম রিয়েলি ওপেন টু অল অফ ইউ গাইস। আমাকে যে কোনো সময় তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন করলে পাবা, ওকে? আচ্ছা, তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ধরো প্রেডিকেট অনেকে বলে অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট তো সবসময় থাকে না, যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, বাট সাবজেক্ট আর ভাব থাকলে কিন্তু আমার সেন্টেন্স হয়। তো যে কোনো সেন্টেন্সে তোমার সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট ঠিক মতো অ্যান্সার করতে হইলে তোমাকে কী জানা লাগবে? সাবজেক্ট আর মেন ভাবটা জানা লাগবে। মেন ভার্ব হলো ফাইনাইট ভার্ব, যেই ভাবটা অ্যাকচুয়ালি কাজ করে। এগুলো কিন্তু তোমরা শিখে আসছো বাচ্চাকালে, আমি খুব একটা ডিপলি যাচ্ছি না, বাট তোমরা কিন্তু এখানে বুঝতে পারতেছো যে দ্য ফেদার্স অফ দ্য ব্ল্যাক ব্যাকড উডপেকার, এই পুরোটা হলো আমার সাবজেক্ট, আর হ্যাজ ইভলভড হলো আমার ভার্ব, রাইট? এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যা দেখো, এই যে দ্য ফেদার্স অফ দ্য ব্ল্যাক ব্যাকড উডপেকার, হ্যাঁ, এই জিনিসটা সিঙ্গুলার না প্লুরাল? আমাকে একটু কমেন্টে জানাও তো তোমাদের কাছে কি মনে হয়, সিঙ্গুলার না প্লুরাল? কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, দেখি কি মনে হয়। দিবাকর বলতেছে প্লুরাল, বাকিটাকে আনশিওর। আনশিওর হলে বলে দিবা, আপাতত গেস করো, বুঝছো? কিরে, কার বেশি অন্য আসছে? সিঙ্গুলার প্লুরাল অনেক কিছু আসতেছে। সুজয় বলতেছে প্লুরাল, কিবরিয়া বলতেছে সিঙ্গুলার, আর কারা? ওকে, আই থিঙ্ক সবাই এগ্রি করতেছে প্লুরাল। হ্যাঁ, কিন্তু দেখো অ্যাসিটিতে কিন্তু এই টাইপের সেন্টেন্স এমনভাবে আসে, দেখো এই যে মাঝখানে আসলে ইভলভ হয়েছে কে? আমি সাবজেক্ট খুঁজে পাবো কেমনে? যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়ার উপায় হলো এই যে মেইন ভার্বকে কোয়েশ্চেন করা। ইভলভ, হ্যাজ ইভলভ, কে ইভলভ হয়েছে? ইভলভ হয়েছে ফেদার্সগুলো, ঠিক না? ইভলভ কিন্তু এই যে উডপেকার হয়নি। এই সেন্টেন্স মোতাবেক ইভলভ হয়েছে কে? যে এই ফেদার্সগুলো, ঠিক আছে? সেই ফেদার্সটা হলো আমার মেন সাবজেক্ট। আমার দেখা লাগবে এই ফেদার্সটা সিঙ্গুলার না প্লুরাল। আমি কি ফেদার্স হাতে হাতে গুনতে পারি 1 2 3 করে?
আমি কিন্তু পারি একটা ফেদার, দুইটা ফেদার, হ্যাঁ, সেই অনুযায়ী কি এটাকে দেখো প্লুরাল ফর্মটাই কিন্তু এখানে আছে। ওকে, দ্য ফেদার্স কি এখানে প্লুরালটাই কিন্তু আছে। এখন এই যে দ্য ফেদার্স যে ইভলভ হলো, হ্যাঁ, সেই ফেদার্স হলো আমার সাবজেক্ট আর ইভলভ হলো আমার ভার্ভ। এখন সাবজেক্ট যখন এভাবে থার্ড পারসন সিঙ্গুলার হয়, হ্যাঁ, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের ফর্মটা কি হয় বলো? থার্ড পারসন প্লুরাল, সরি, সাবজেক্ট যখন এভাবে থার্ড পারসন প্লুরাল হয় তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হয় হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3। এটা ওই যে নিচে দেখো পড়াবো একটু পর। বাট যখন সাবজেক্ট এমন থার্ড পারসন প্লুরাল হয় তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অক্সিলারি ভার্ব হয়, হ্যাজ হয় না। এখানে কিন্তু দেখো হ্যাজ আছে, এই জন্য এটা ইনকারেক্ট। এখানে কি হবে? হ্যাভ ইভলভড। সো অ্যাসিডিতে তোমাদের ধরো একটা অপশনে থাকবে হ্যাভ ইভলভড, বাকি তিনটা থাকবে উল্টাপাল্টা অপশন। তোমাকে এমন এই সেন্টেন্সটা থেকে তোমাকে এই সেন্টেন্সটা আবার একটা প্যাসেজের মধ্যে থাকবে, হ্যাঁ। সো এই প্যাসেজের মধ্যে থেকে এই সেন্টেন্সটা বারবার পড়ে বুঝে তোমাকে কী করা লাগবে? এই রাইট অপশনটা খুঁজে বের করা লাগবে। ওকে, এটাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টাইপের কোয়েশ্চেন। ওকে, আরেকটা দেখো, একটা ফুল কোয়েশ্চেন আছে যে সাম কন্টেম্পোরারি আর্টিস্ট সিক ইন্সপিরেশন in historical as well as current events. For example, the works of California-based painter and sculptor Alan Chin include হলো আমার মেইন ভার্ব, ঠিক আছে, ইনক্লুড। Alan Chin include elements commonly associated with the 19th century gold rush. So এইটা হলো আমার সেন্টেন্সটা, ঠিক না? এখানে সাবজেক্টকে সবাই একটু বলো তো কমেন্টে, সাবজেক্ট কোনটা হইতে পারে? সবাই একটু রেসপন্স করো, এখানে সাবজেক্ট কি? একটু ভাবো, কোয়েশ্চেন সলভ করা লাগবে না, আমাকে বলো যে ফর এক্সাম্পল দ্য ওয়ার্কস অফ ক্যালিফোর্নিয়া বেস্ট প্রিন্টার অ্যান্ড স্কাল্পচার অ্যালান চিন। পুরোটাই কিন্তু গ্রামাটিক্যালি সাবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা করতেছে কে? ইনক্লুড হইতেছে কে? দিবাকর বলতেছে দ্য ওয়ার্কস, অ্যালান চিন না, নাকি ক্যালিফোর্নিয়া বেস্ট? কোনটা, এটা এইটা নাকি এই যে এইটা? একটু বলো। বাকিরা কি আনশিওর? রোমনা বলতেছে দ্য ওয়ার্কস আর সুজয় বলতেছে অ্যালান চেন। অ্যালান চিনকে অ্যালান চেন বানিয়ে দিয়েছে সুজয়। ওকে, আচ্ছা, আই থিঙ্ক আই হ্যাভ এনাফ অফ এক্সাম্পল। খেয়াল করছো তোমাদের মধ্যে কিন্তু একটা ডিসএগ্রিমেন্ট আছে, যেখানে অ্যাকচুয়াল সাবজেক্টটা কি। সাবজেক্ট খুঁজে পাওয়ার উপায় হলো ইউ উইল কোয়েশ্চেন দ্য ভার্ব। ইনক্লুড, কে ইনক্লুডেড হচ্ছে বা কে ইনক্লুড করতেছে, হ্যাঁ। দ্য ওয়ার্কস ইনক্লুড এলিমেন্টস কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য 19th সেঞ্চুরি গোল্ড রাশ, হ্যাঁ। এখানে আমার সাবজেক্টটা কিন্তু দ্য ওয়ার্কস। খেয়াল করছো সাবজেক্ট আর ভার্বের মাঝে কত পার্থক্য? আমি কিন্তু লেখা ফেলাইলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রেডিকেট সেন্টেন্স এমনি বানায়, হ্যাঁ, কিন্তু খেয়াল করে এখানে সাবজেক্ট হলো এই জায়গায়, মাঝখানে কত কিছু দিয়ে রাখছে, তারপর যে আসতেছে আমার ভার্ব। এখন দ্য ওয়ার্ক কি গণা যায়? একটা কাজ, দুইটা কাজ গণা যায়, কিন্তু এই কনটেক্সটে, এই ভাইভে আমি কিন্তু ওয়ার্ক জিনিসটা গুনতে পারবো। এই কনটেক্সটে ওয়ার্ক মানে হলো কি? পেইন্টিং বা স্কাল্পচার, হ্যাঁ, মানে স্কাল্পচার মানে কি? সে মূর্তি বানায়, হ্যাঁ, আচ্ছা মূর্তি আমি কিন্তু এখানে গুনতে পারবো, একটা ওয়ার্ক, দুইটা ওয়ার্ক, তিনটা ওয়ার্ক। দ্যাট মিনস এটা কি একটা কাউন্টেবল জিনিস। এটা কাউন্টেবল হলে এটা কি সিঙ্গুলার ফর্মে আছে না প্লুরাল ফর্মে আছে? অবশ্যই প্লুরাল ফর্মে আছে, দ্য ওয়ার্কস, রাইট। এটা কি আছে? প্লুরাল ফর্মে আছে, হ্যাঁ। তো এই যে প্লুরাল ফর্মে আছে দেখে আমাকে কিন্তু ভাবটা প্লুরাল করা লাগবে। ওকে, তো সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয়, দেখো এখানে এইটা হলো সিঙ্গুলার ভার্ভ, হ্যাঁ। তারপর এটা তো কোনো কনজুগেটেড ভার্বই না, কোনো স্ট্রাকচারের সাথে যায় না, হ্যাঁ। আবার এই দুইটা হলো দেখো প্লুরাল ভার্ব, একটা হলো ইনক্লুড, একটা হলো হ্যাভ ইনক্লুডেড, ঠিক আছে। এখন আমি দুটোর মধ্যে কোনটা ইউজ করব? দুইটাই কি কারেক্ট? না, দুইটাই কিন্তু কারেক্ট না, কারণ আমার এখানে ইউজ করা লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, ঠিক আছে। সেই জন্য ইনক্লুড ইজ দ্য কারেক্ট অপশন, রাইট। প্রেজেন্ট পারফেক্ট ইউজ করলে কিন্তু ইউজ করার কোনো দরকার নেই, আছে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করার দরকার নেই, সেই জন্য আমি কী করতে পারবো? প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারবো।
সো যে এই টাইপের দেখছো, তোমাকে সাবজেক্ট খুঁজে বের করা হলো ডিফিকাল্ট কাজ। এখানে সাবজেক্ট খুঁজে বের করে তোমাকে বোঝা লাগবে সাবজেক্টটা কি, প্লুরাল নাকি সিঙ্গুলার নাকি আনকাউন্টেবল, ওই অনুযায়ী তোমাকে ভার্বকে কনজুগেট করা লাগবে। আচ্ছা, ভার্বের কনজুগেশন একটু পরে পড়াবো। ইন দ্য মিন টাইম বলো, যেই 9 জন আসো এখানে, এটা বুঝতে একটু প্যারা হয়। এটা হলো পরের পরের ইয়েতে আসবে, যে বি হবে না সি হবে, যে ইনক্লুড হবে নাকি ইনক্লুডেড হবে। আচ্ছা, ওকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই লাইভে আসেন, লাইভে যারা আসো ওয়াই নট প্রেজেন্ট পারফেক্ট, ওইটা একটু এক্সপ্লেন, হ্যাঁ করবো একটু পরে, এই যে এই পোর্শনটায় এখানে আসে এক্সপ্লেন করবো যেটা কেন প্রেজেন্ট পারফেক্ট না। ওকে, অন্ধকার, লাইট কি দেখা যাচ্ছে না? দাঁড়াও, লাইটটা সামনে নিয়ে আসি। উপস, তোমাদের সাফি ভাইয়ের এত ব্ল্যান্ড হিউমর। ওকে, আচ্ছা, এখন যারা লাইভে আসো তাদের সাথে একটু আলাপ করি। দেখো, এইভাবে যে সিরিয়ালে তোমাদের আই জাস্ট ওয়ান্টেড টু গিভ ইউ অ্যান লাইক ওভারভিউ, যে একটা এক্সাম্পল টাইপ, যে কীভাবে আসলে কোর্সটাকে স্ট্রাকচার করছি। সেখানে নট লাইক যে অন্যান্য অ্যাসিটি বইয়ের মতো তোমাদের যেমন ধরো জাস্ট আমেরিকানরা যা পায় রে, হ্যাঁ ওগুলোর উপর বিল্ড আপ করে বই লেখে। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো সবচেয়ে কমন যে বইগুলো, ওই বইগুলো কিন্তু এই জিনিসপাতিগুলো নাই। কেন নাই? বিকজ ওই বইগুলো আমেরিকান পোলাপানদের উদ্দেশ্য করে লেখা। বিকজ ইউনো আমেরিকা অ্যাসিডে দেয় 15 মিলিয়ন, পুরা দুনিয়ায় মিলা দেয় 1 মিলিয়ন। সো কেন বাকিদের উদ্দেশ্য করে কেন লিখবে? মার্কেটটা তো ওটা বড়, ঠিক না? ওইসব বইয়ে না এই জিনিসগুলো আমাদের ভাঙানো থাকে না, ঠিক আছে? আমি তোমাদের রাখতেছি বিকজ এই পার্টিকুলার কোর্সটা এটা কিন্তু একদম বাংলাদেশি অডিয়েন্সের কথা চিন্তা করে, এবং বাংলাদেশের উপর কি যারা এনসিটিভি কারিকুলামের তাদের টার্গেট করে ইয়া করা। হ্যাঁ, তো এই কোর্সটা কিন্তু ভাই সবার জন্য না। আমি পডকাস্টে বলছি, এখনও বলতেছি, যারা 1500 অলরেডি পায়ে আসো, এই কোর্সটা তাদের জন্য। তোমরা অলরেডি এগুলো জানো, তোমাদের কিন্তু এগুলো এমন দূরে দূরে বোঝানোর কোনো ইয়ে নেই। হ্যাঁ, সো আবার ধরো ফর এক্সাম্পল যারা ইংলিশ মিডিয়ামের, হ্যাঁ তোমাদের কিন্তু একটা ভালো ইনটিউশন আছে যে কোনটা কি, মানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। তোমাদের এগুলো এমনি ভেঙে ভেঙে পড়ানোর কোনো মানে হয় না। হ্যাঁ, তো তোমরা প্লিজ ভাই দয়া করে কোর্সটা কিনে একটা স্পট মাইরো না। হ্যাঁ, এই কোর্সটা হলো যারা এনসিটিভি ইংলিশ মিডিয়ামের বাংলা ভার্সনের পোলাপান তাদের জন্য। তাদের কিন্তু এই জিনিসগুলো এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়। এবং ভাই আমি এনসিটিভি ইংলিশ বাংলা বাংলা ভার্সনে বাংলা মিডিয়ামে আমি পড়ছি, পড়ালেখা করছি ভাই 13 বছর, সেই নার্সারি থেকে 1 থেকে 12, ঠিক আছে? আমি জানি ভাই জিনিসটা কতটা ডিফিকাল্ট আমাদের জন্য, ঠিক আছে? অ্যান্ড এত মানুষজনের কাছে ইংলিশ পড়ছি, কোচিং করছি, এটা করছি ওইটা করছি, প্র্যাকটিক্যালভাবে, হ্যাঁ কেউ কিন্তু কখনো এমনভাবে পড়ায় নেই যে সিরিয়ালভাবে যে এইটা কেন আমি পড়তেছি। হ্যাঁ, আমি পড়ে গেছি ভাই নাউন 5 প্রকার, যে প্রপার নাউন, কমন নাউন, হ্যাঁ ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, বাট এগুলো কেন ইম্পর্টেন্ট, কেন এগুলো আমার পড়া লাগবে, এগুলো কিন্তু কেউ কখনো কয়নি। স্পয়লার, ওগুলো পড়াই লাগবে না ভাই, ওগুলো কোথাও কখনো ইম্পর্টেন্ট না। আনলেস তুমি ইংলিশে পিএইচডি করতে চাও অ্যাজ আ স্কলার, ইংলিশের ল্যাঙ্গুয়েজের উপর, লিঙ্গুইস্টিক্সের উপর স্কলার, তোমার ওগুলো কোনো মাথা, তোমার লাইফে ওগুলো লাগবে না। তোমার লাইফে লাগবে হলো কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? কেন লাগবে? কারণ এই কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন বুঝা শুই না তুমি কী করতে পারবা, সাবজেক্টকে ভার্বের সাথে অ্যাগ্রি করতে পারবা। ওই জিনিসটা তোমার অ্যাসিডিতে লাগবে। ওই জিনিসটা যখন তুমি কলেজে উঠে ইউনিভার্সিটিতে পেপার লিখবা, অ্যাসাইনমেন্ট করবা, তখন লাগবে। তোমার রাইটিংয়ে হেল্প হবে, তোমার রিডিংয়ে হেল্প হবে। তোমরা কেউ যদি পিএইচডি করতে চাও, তখন এই জিনিসগুলো তোমার লাগবে। কারণ তুমি কী করতেছো, তুমি প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজ করতেছো। তুমি কিন্তু ইংলিশে কী করবা না, ওল্ড ইংলিশ, শেক্সপিয়ার ইংলিশ নিয়ে গবেষণা করবো না, ঠিক না? তো তোমার প্রপার নাউন, কমন নাউন আসলে তোমার জন্য ইম্পর্টেন্ট না। হ্যাঁ, সো এই যে এত পেইন খাইছি ভাই ইংলিশ পড়তে পড়তে এনসিটিভিতে, তারপর যখন এসিটিভি পড়তে গেছি তখনও দেখেছি সিমিলার অবস্থা, যে আমাদের এনসিটিভি পোলাপানদের যে পার্টিকুলার সমস্যাগুলো, ওই সমস্যাগুলো খুবই বেয়ারলি কোথাও অ্যাড্রেস করা, বুঝছো? কয়েকটা ভালো ভালো পাবলিকেশন, দু একটা বই ছাপায়, ওই বই কিন্তু সবাই পড়ে, সবাই যে যে কোর্স করায় ওই বই থেকে পড়ায়, কিন্তু এই যে জিনিসগুলো এনসিটিভি পোলাপানদের মিসিং, যে জিনিসগুলো ওই বইয়ে ধরে আনিছে, যেগুলো মানুষ জানে, ওই বইগুলো ওগুলো কিন্তু কভার করে না কোথাও, ঠিক আছে? আমি ট্রাই করছি ভাই এগুলো কভার করতে, একদম বেসিক থেকে তোমাকে
যেই ল্যাগিংসগুলো তোমাকে আসে ওগুলো আগে পুরা করে তারপর কিন্তু ওই বইয়ের দিকে তোমার পাঠানো, এটাই হলো আমার লক্ষ্য। আমি আমি কিন্তু ওই বইগুলো পড়াবো না তা না, ওগুলো স্টিল অনেক ভালো রিসোর্সেস। ফর এক্সাম্পল ধরো আমি বুক লিস্টে প্রথম যে ব্যাচে, ওই ব্যাচের জন্য আমি বুক লিস্ট রাখছি যে এরিকা মেলজারের 2টা বই আছে, রিডিং গ্রামার, ওগুলা। হ্যাঁ, ওই বইগুলো এক্সিলেন্ট এক্সিলেন্ট বই, কিন্তু ওই বইগুলোয় কিন্তু বইগুলো পড়া শুরু করার জন্য একটা কিছু বেসিক জিনিস আগে কভার করা লাগে, যেগুলো আনফর্চুনেটলি কী হয়েছে আমাদের এনসিটিভির পোলাপানের নাই। অ্যান্ড ওই বইয়ের রাইটাররা ধৈর্যই নেয় যে এই বেসিক জিনিসগুলো অলরেডি স্টুডেন্টরা জানে। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা ব্রিজ করা হলো আমার এই গ্রামার পার্টের কোর্সের একটা অন্যতম উদ্দেশ্য। তো তখন আমি এই যে ধৈর্য কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তারপর এই যে দেখো এই যে টেন্সের এতগুলো ফর্ম, এগুলো কিন্তু তুমি বইয়ে পাবো না। হ্যাঁ, আবার ধরো টেন্সের এই যে একটু আগে দিবাকর যেটা প্রশ্নটা করলো, যে কেন প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কেন প্রেজেন্ট পারফেক্ট হবে, কখন বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট, এগুলো তো ঝামেলার ব্যাপার ভাই। এগুলা যারা নেটিভ তারা এমনিই বুঝে, তাদের মনের মধ্যে চলে আসে, তাদের কোনো এগুলো গ্রামার শেখা লাগে না। কিন্তু আমগৈরি শেখা লাগবো যে কখন কোনটা হইব। বুঝতে পারছো? কোন জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট হইব প্রেজেন্ট পারফেক্ট না হইয়া, কোন জায়গায় প্রেজেন্ট পারফেক্ট হইব পাস্ট ইনডিফিনিট না হইয়া, আর কোন জায়গায় পাস্ট পারফেক্ট হইব পাস্ট ইনডিফিনিট না হয়। এই জিনিসগুলো আমরা বুঝি, আমাদের পারফেক্ট টেন্সের ডেফিনিশন মুখস্থ করায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো প্রেজেন্টের ঠিক আগে, একটু আগে কাজটা হয়েছে কিন্তু কাজের রেস্ট রয়ে গেছে, কত কিছু যে কয় ভাই, কত কিছু যে মুখস্থ করছি, মুখস্থ না করার কারণে ব্যাথ খাইছি, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু শেখা কিছু হয়নি, ওই গ্যাপটা রয়েই গেছে। হ্যাঁ, আর আমার এই কোর্সে আমি ওই গ্যাপটা তোমাদের ফিল করাবো, যাতে তোমরা পরবর্তী যে অ্যাডভান্স রিসোর্সেসগুলো, যে রিসোর্সেসগুলো পড়লে অ্যাকচুয়ালি তোমরা স্কোর বাড়া শুরু করবো, ঠিক আছে, ওগুলো তুমি পড়তে পারো। ওকে, এটাই ব্যাপার ভাই, একটু প্লাগ ইন দিলাম, ঠিক আছে। সো এই যে যাদের জন্য আমি কোর্সটা লঞ্চ করতেছি, যাদের এই নলেজ গ্যাপটা আছে, তাদের কিন্তু একটু ফাইন্যান্সিয়াল প্যারাও আছে, ঠিক আছে। আমি তোমাকে জেনুইনলি হেল্প করতে চাই, আমার টাকা পয়সা অত একটা বেশি লাগবো না ভাই, ঠিক আছে। মানে যারা বলে যে টাকা পয়সা লাগবো না, তারা হালকা পাতলা মিথ্যা কথাও বলে। বাট টাকা কিন্তু আমি তোমাদের নিচ্ছি না তা না। হ্যাঁ, বাট যেই জিনিসটা করলে তোমারও আসলে উপকার হবে, হ্যাঁ, আমারও ওই ইন্টারনাল স্যাটিসফ্যাকশনটা হবে যে আমি একজনকে হেল্প করতেছি, ওটাই কিন্তু আমি করতে চাই। বুঝছো? সো টক উইথ আস, আমাদের বলো যে তোমাদের যদি ফার্দার কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, উই আর হেয়ার। হ্যাঁ, আমরা কিন্তু আলাদা 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 করে কোর্স বেচতেছি না, আমরা তোমাদের সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, বিকজ উই জেনুইনলি ওয়ান্ট টু মেন্টর ইউ, গাইড ইউ অ্যান্ড হেল্প ইউ। হ্যাঁ, আমরা কিন্তু তোমাদের সিচুয়েশনে এক সময় ছিলাম। এই জিনিসটা আমি পডকাস্টে বলছি, যারা পডকাস্টটা দেখো নাই, তোমরা কিন্তু গ্রুপে পডকাস্টের লিঙ্কটা পাওয়া যাবা, ঠিক আছে। এই জিনিসটা আমি পডকাস্টে বলছি ভাই, এনাফ টাকা আমি কামাইছি গত 2 বছর অ্যাসিটি পড়ায়া, রাইট নাও ইট ইজ মাই টাইম টু গিভ ব্যাক টু দ্য কমিউনিটি, ঠিক আছে। তো যারা অ্যাসিটি পড়ায়, অ্যাসিটির যে মার্কেটটা, এই মার্কেটে কিছু আইসোলেটেড মানুষজন আছে যাদের কথা কেউ শোনে না, যাদের জন্য কোনো ম্যাটেরিয়াল নেই, তাদের জন্য কোনো রিসোর্স নেই, যাদেরকে ওই ওই গ্যাপটা ব্রিজ করে কিন্তু মেন স্ট্রিমে আনা যাচ্ছে না। এই কোর্সের উদ্দেশ্য হইল ওই গ্যাপটা ব্রিজ করা, ঠিক আছে। অ্যান্ড এটাই কিন্তু আমার প্রাইমারি এর উদ্দেশ্য, যে আমি তোমাদের যাদের এই গ্যাপগুলো আছে, হ্যাঁ, এই গ্যাপগুলো আমি ভালো মতো ফিল করাবো, আর তোমাকে ওই সাপোর্টটা দিব যাতে তুমি তোমার স্বপ্নের যে ইউনিভার্সিটি সেখানে যাইতে পারো, তোমার স্বপ্নের কান্ট্রিতে, রাইট। যাই হোক, এটা এটা একা করা যায় না, ঠিক আছে। সাফি এটা একা পারে নাই, আমাকে লাগছে, আমিও এটা একা পারবো না, সাফিকে লাগছে, ঠিক না। একসাথে মিলে আমরা কিন্তু তোমার জন্য আসি। বাট তোমাকে কিন্তু কাইন্ড অফ ওই আমাদের রিচ আউট করা লাগবে, ওই ওই আমাদের যে ইনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টে এসে আমাদের সাথে কিন্তু কমিউনিকেট করা লাগবে, না হলে কিন্তু তোমাদের আমি হেল্প করতে পারবো না। তোমাদের অনেকে আমাকে আজকে ফোন টোন দিছো, হোয়াটসঅ্যাপের নাম্বার পেয়ে, ঠিক আছে। আনফর্চুনেটলি আমি ধরতে পারি নি ভাই, সরি, এত ফোন আমি ধরতে পারবো না, ঠিক আছে। কয়েকজন টেক্সট দিছো, হোয়াটসঅ্যাপে নক দিছো, তাদেরকে আমি রিপ্লাই দিছি। তোমরা কিন্তু নিজের যে ইউনিক সিচুয়েশন, যে এই কোর্সটা তোমার জন্য রাইট কিনা, এই কোয়েশ্চেনটা আমাকে করছো। যেটা বললাম যে ইফ ইউ আর সামওয়ান যার ওই যে বই টই পড়ে কিছু মাথায় ঢুকতেছে না, বিকজ ওই বইগুলো জিনিসগুলো অ্যাডভান্স মনে হতেছে যে অনেক কিছু অ্যাজিউম করে রাখছে বই, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা, তাদের জন্য এটা রাইট। হ্যাঁ, এটা কারা, এটা মোস্ট অফ দেম আর ফ্রম কি, বাংলা ভাষণের ছেলে পেলে, ঠিক আছে। যে তোমাদের একটা গ্যাপ আছে ওই অ্যাকচুয়াল রিসোর্সের মধ্যে, ডাইরেক্টলি তোমাদের এখন অ্যাসিডের সাগরে ফেলা দিলে তোমাদের কিন্তু ঝামেলা হবে, ঠিক না, ওই যে ব্যাপারটা। ওকে, গেল, ডিসকাউন্ট তো পাইলা। অ্যাগেন ডেডলাইন কত, 2 AM, রাইট। এর মধ্যে কিন্তু তোমাকে ইয়া করা লাগবে, যারা 11 জন আসো ইয়াতে লাইভে, তোমরাই কিন্তু এটা পাবা, বাকিদের কিন্তু প্যারা, ঠিক আছে, একদম পুরো 5,000-6,000 টাকা দেওয়া লাগবে। ওকে, আচ্ছা, কোথায় ছিলাম আমরা? তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? আমাকে একটু টাইম দাও তো, আমি একটু পানি খেয়ে আসি।
তোমরা ইন দ্য মিন টাইম কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো ফার্দার এডিশনাল কোয়েরি থাকলে, নিজে কিছু শেয়ার করা লাগলে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু করো, ওকে? এই তোমরা কিন্তু গুজব ছড়াও না যে 4K, 4K না ভাই, 4.5K, ঠিক আছে? 2টা পর্যন্ত 4। ওকে, কোড হলো তুমি পেজে নক দিয়ে মুনতাসির বলবা, মুনতাসির। মুনতাসির ভাই বলছে আমি অভিনারী ছিলাম, আমি ডিজার্ভ করি, ঠিক আছে? ওকে, আচ্ছা, ইন দ্য মিন টাইম হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কোয়েশ্চেন আসছে যে এইচএসসি 24 নিয়ে, ঠিক আছে? যে ভাই আমি তো এইচএসসি 24, এখন তো এইচএসসি 25 চলে আসলো, কোর্স অ্যাড হলে আমি কোন ইনটেক ধরতে পারবো? তুমি ধরতে পারবা ফল ফল 26-এর ইনটেক, বুঝছো? ফল 26-এর অ্যাপ্লিকেশন সাইকেল বর্তমানে চলতেছে, ওইটার জন্য তোমার অ্যাসিটি দেওয়া লাগবে নভেম্বর অথবা ডিসেম্বরে। সো এটা হলো নভেম্বর অ্যাসিটির কোর্স, ওকে? তুমি নভেম্বর অ্যাসিটি দিতে পারবা এই কোর্সে ভর্তি হয়ে। এই কোর্সে ভর্তি হওয়ার পর 26-এ যাইতে পারবা, 27 যদি তুমি আরেকটা গ্যাপ ইয়ার নাও তখন হবে আর কি, বুঝছো? তোমার নামটা আমি দেখতেছি না, আমি সরি, বাট ইয়া আরেকটু ক্লিয়ার করি, যারা এইচএসসি 24, ওকে, যারা এইচএসসি 24, তোমাদেরই কিন্তু এটা, তোমাদের কিন্তু দেরি হয়ে যায়নি, তোমরা এখন, হ্যাঁ, যদি এখন অ্যাপ্লাই করো তোমরা ধরতে পারবা ফল 26, ওকে? আমরা কিন্তু এইচএসসি 24ও নিচ্ছি, ওকে? বাট তোমাদের ম্যাক্সিমাম এই কোর্সে ম্যাক্সিমাম এইচএসসি 25ই থাকবে, কারণ ওদের মাত্র এক্সাম শেষ হয়েছে। অ্যান্ড এখন যেমন একটা ডিসকাউন্ট দিলাম, কয়দিন পর কিন্তু এইচএসসি 25-এর জন্য স্পেসিফিক একটা ডিসকাউন্ট দিব, হ্যাঁ? তো আমাদের পেজে কিন্তু ফলো দিয়ে রাখো, এখন এই ডিসকাউন্ট তোমরা যারা পাচ্ছ না, যারা ওয়েবিনার পরে রেকর্ডে দেখছো, তোমাদের কিন্তু মিস হয়ে গেছে অলরেডি ভাই, ঠিক আছে? বাট তোমরা যদি এইচএসসি 25 হও তাহলে কিন্তু কয়েকদিন পর আরেকটা ডিসকাউন্ট পাবা, সো স্টে টিউনড, ওকে? আচ্ছা, ওকে, কোনো কোয়েশ্চেন আছে লাইভে? নাই? তাহলে আমরা একটু পড়ালেখায় ব্যাক করি, ঠিক আছে? আমরা এখন শিখবো যে ভার্বকে কেমনে কনজুগেট করা লাগে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের একটু ভাষা ভাষা করে পড়াচ্ছি, একটা কাইন্ড অফ টেস্ট দিচ্ছি, ওই জন্য আমাকে একটু মাফ করে দিও, বিকজ আমাদের ওয়েবিনারে কিন্তু এত সময় নেই, বুঝছো? আমি খুব ডিপে যেতে পারতেছি না, ওকে? বাট আই হোপ ইউ গাইজ আর লার্নিং, ইউ গাইজ আর গেটিং আ টেস্ট যে আসলে কোর্সের ভিতরে হাউ আই এম টিচিং, ওকে? অ্যান্ড ইফ ধরো তুমি কোর্সে ভর্তি হও নেই, হবা না, হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে? তুমি যদি আজকের ওয়েবিনারে কোনো একটা পার্ট না বুঝে থাকো, তুমি ওয়েবিনারে কমেন্ট করো, ঠিক আছে? এই পার্টটা কেন হয়েছে, আই উইল গেট ব্যাক টু ইউ, বিকজ আজকে আমার লক্ষ্য কিন্তু তোমাকে পড়ানো, আজকে আমার লক্ষ্য তোমাকে পড়ানো অ্যান্ড বোঝানো যে আসলে ভার্ব টেন্স জিনিসটা কি। এই যে এখন আমাদের মেইন টপিক, ঠিক আছে? ভার্ব টেন্স। ভার্ব টেন্স আসলে অ্যাসিডিতে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা কি, তোমরা যে রাইট ফর্ম অফ ভার্বস করছো না, পিটি মাচ ওই জিনিসটাই। তোমাকে এই যে ভার্বের যতগুলো ফর্ম আছে ওই ফর্ম অনুযায়ী কিন্তু তোমাকে রাইট একটা ভার্ব ডিসাইড করা লাগবে এখানে এক্স্যাক্টলি কোন ভার্বটা হবে। এখন ভার্বের কিন্তু ফর্ম অনেক টাইপের হতে পারে। অ্যাক্টিভ ফর্ম কয়টা ভার্বের? ভার্বের অ্যাক্টিভ ফর্ম কিন্তু 12টা। হ্যাঁ, 12টা টেন্সের জন্য 12টা অ্যাক্টিভ ফর্ম। কী কী আছে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ব্লা ব্লা ব্লা, ইউ গেট দ্য আইডিয়া, ঠিক না? এই সবগুলোর যে কি বলে স্ট্রাকচার, সেগুলো কিন্তু তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিটে কি সাবজেক্ট প্লাস V1, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V4। এখানে V1 V2 V4 এগুলো কি? V1 হলো বেস ফর্ম, রাইট, প্রেজেন্ট ফর্ম, V2 হলো পাস্ট ফর্ম, V3 হলো পাস্ট পার্টিসিপল, B4 কে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল।
ঠিক আছে, নতুন একটু শিখে নাও। প্রেজেন্ট পার্টিসিপল, তোমার নাম মুখস্থ করা লাগবে না। বেসিক্যালি B4 হলো, দেখো গো, গোয়ের পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, রাইট? সরি, গো, ওয়েন্ট, গন, গোয়িং। ঠিক আছে, এই গো হলো V1, ওয়েন্ট হলো V2, গন হলো V3, গোয়িং হলো B4। এই যে ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমি বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল বা B4। ঠিক আছে, তো এই যে টেন্সের ফর্মগুলো, প্রেজেন্ট ইনডিফিনিটে কি? সাবজেক্ট প্লাস B1, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস B4, প্রেজেন্ট পারফেক্ট হলো কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস B3, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস B4। ঠিক না? মানে ভার্বের সাথে আইএনজি, ঠিক না? এখন এই যে ভার্বের যে ফর্মগুলা, ওকে, ভার্বের এই ফর্মগুলার ঝামেলা হলো এই অক্সিলারি ভার্বে। ঠিক আছে, সবাই কিন্তু জানে যে পারফেক্ট টেন্সে V4, কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি, এগুলো কিন্তু সমস্যা হয় না। সমস্যা হয় অক্সিলারি ভার্ব নিয়ে। ওকে, সো আমি ভার্বকে কনজুগেট করে কেমনে করি? এই যে 12টা অ্যাক্টিভ ফর্ম আছে, 12টা অ্যাক্টিভ ফর্মের মধ্যে 10টার মধ্যে অক্সিলারি ভার্ব হয়। ঠিক আছে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব নাই, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। বাকি সবগুলো কিন্তু অক্সিলারি ভার্ব চেঞ্জ করার মাধ্যমে আমি কি করি? আমি ভার্বকে কনজুগেট করি, রাইট? এই অক্সিলারি ভার্বগুলো ফার্স্ট অফ অল তোমার মুখস্থ থাকা লাগবে। আর এই অক্সিলারি ভার্বগুলোই কিন্তু কাইন্ড অফ এগ্রিমেন্টে নিয়ে আসে। কেমনে? কিছু অক্সিলারি ভার্ব আছে সিঙ্গুলার, কিছু অক্সিলারি ভার্ব আছে প্লুরাল, রাইট? ইফ ইউ নো, এই যে সিঙ্গুলার আর প্লুরাল, ফর এক্সাম্পল দেখো অ্যামিজার, অ্যাম কখন হয়, ইজ কখন হয়, আর কখন হয়? এই অ্যামিজারের মধ্যে অ্যাম আর ইজ কি? সিঙ্গুলার, আর হলো কি? প্লুরাল, রাইট? এখন অ্যাম আমি কখন ইউজ করি? যখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয়, মানে আই, রাইট? ইজ কখন হয়? অন্য সব সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হয়। আবার আর কখন হয়? যখন প্লুরাল হয়। হ্যাঁ, পারফেক্ট টেন্সে তোমরা ভুলটা করি কি? তোমরা হ্যাভ হ্যাজ এর ইউজ জানো না। তোমরা হ্যাভ হ্যাজ কখন বলতে জানো না। জাস্ট লুক অ্যাট দ্য সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন কি? হ্যাজ। সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন কি? হ্যাভ। হ্যাঁ, আবার সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন হয় তখন আবার সবসময় হ্যাভ ইউজ করা লাগে। সো এই জিনিসগুলো একটু ট্রিকি, একটু মনে রাখা লাগে। বাট এসেনশিয়ালি দিবাকে বলতেছে জিরান্ড। B4 আসলে জিরান্ড না, B4 আসলে ভার্বেরই একটা ফর্ম। জিরান্ড আবার একটু ডিফারেন্ট, দিবাকর, বুঝছো? ওটাও পরে আছে, এই যে পার্টিসিপল জিরান্ড, এগুলো কিন্তু পরে আছে। ঠিক আছে, বাট এসেনশিয়ালি দেখো, আমি একটু সংক্ষেপে একটু স্পিড রান দিই। তো তোমাদের কিন্তু এই স্ট্রাকচারগুলো জানা। তোমাদের প্যাচ লাগে কোন জায়গায়? তোমরা জানো না যে কখন প্রেজেন্ট, কয়েকটা জিনিস। একটা হলো ধরো যে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো নাকি পাস্ট ইনডিফিনিট ইউজ করবো নাকি পাস্ট পারফেক্ট ইউজ করবো। হ্যাঁ, তোমাদের একটা কুইজ দেই, দেখো দেখো এখানে 3টা সেন্টেন্স আছে। ওকে, ফার্স্ট দুইটা দেখো, ফার্স্ট দুইটা দেখো, আই ওয়েন্ট টু নেপাল। আই রে, কি এটা? দেখো, আই ওয়েন্ট টু নেপাল, আরে এই যে দেখো, আই ওয়েন্ট টু নেপাল আর আই হ্যাভ বিন টু নেপাল। এই দুইটার মিনিং কি? আমি নেপাল গেছিলাম, রাইট? এইটা দেখো, আই ওয়েন্ট টু নেপাল, এটা হলো প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, রাইট? পাস্ট ইনডিফিনিট। আর আই হ্যাভ বিন টু নেপাল, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। স্ট্রাকচার কিন্তু ঠিক আছে, রাইট? তোমাদের কাছে কোয়েশ্চেন হলো, এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স ভুল আছে, আমাকে বলো কোন সেন্টেন্সটা ভুল এবং কেন। কেন বলা লাগবে না, আপাতত বলো কোন সেন্টেন্সটা ভুল। অ্যাগেন দেখো, দুইটা সেন্টেন্স, আই ওয়েন্ট টু নেপাল, আই হ্যাভ বিন টু নেপাল, দুইটারই মিনিং আমি নেপাল গেছিলাম। ঠিক আছে, আমি বলতেছি যে এই দুটার মধ্যে একটা সেন্টেন্স ভুল আছে। এখন তুমি বলবা কোনটা ভুল আছে এবং কেন, কমেন্টে বলো। দিবাকর বলতেছে সেকেন্ডটা ভুল, আই হ্যাভ বিন টু নেপাল। আর সবাই, বিলকিসও বলতেছে সেকেন্ডটা ভুল। সেকেন্ড, 3টা ভোট পাইলাম সেকেন্ডে। কেউ কারোর কাছে কি মনে হয় যে ফার্স্টেরটা ভুল?
হ্যাভ V1 প্লাস আইএনজি। আচ্ছা, একটা রিজনে দিছে, একটু দাঁড়াও, হোয়াটসঅ্যাপে কি কেউ বলছো? আচ্ছা, ভুল হলো ফার্স্টেরটা, ঠিক আছে। আই ওয়েন্ট টু নেপাল, দিস ইজ রং, এটা হবে না, দিস ইজ নট স্ট্যান্ডার্ড ইংলিশ, বাট দিস ইজ কারেক্ট। কীভাবে কারেক্ট? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন? দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি তোমরা কিন্তু জানো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস V3, রাইট? এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আই, হ্যাঁ। হ্যাভ এর মধ্যে কি আছে? হ্যাভ আছে, আয়ের সাথে হ্যাভ হয়। V3 কি? বি। বি এর V2 হইল বি বিন, রাইট? বি এর V3 কি? বিন, বি ভার্বের, হ্যাঁ। বি ভার্ব কোনগুলা? অ্যামিজার হলো বি ভার্ব, এটা হলো কি? V1, ওয়াজার হলো V2, আর বিন হলো কি? V3। এটা কিন্তু তোমরা জানো, কনজুগেট ভার্বে পড়ছো ক্লাস 6-এ, রাইট? আই হ্যাভ বিন, এখানে বিন হলো আমার মেইন ভার্ব, বিন হলো কি? মেইন ভার্ব, হ্যাভ হলো কি? অক্সিলারি ভার্ব, হ্যাঁ। আর নেপাল হলো অবজেক্ট, এটা কিন্তু কারেক্ট। আই হ্যাভ বিন টু নেপাল, এটাও কিন্তু স্ট্রাকচার কারেক্ট। দেখো, এটারও কি? আই হলো সাবজেক্ট, ওয়েন্ট হলো কি? আমার V2, তারপর কি? অবজেক্ট বা হোয়াট এভার। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, পাস্ট ইনডিফিনিটে কি নেই? কোনো অক্সিলারি ভার্ব নেই, রাইট? তাহলে ভুল কোন জায়গায়? ভুল হইল এই দুটার মিনিং যদি সেম হইতো তাহলে কি আমার দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টেন্স লাগতো? লাগতো না কিন্তু, আমার কিন্তু একটা টেন্সে কাজ হয়ে যেত। দুটা দুটা ডিফারেন্ট টেন্স কেন আছে? কারণ এই দুটা একসাথে কখনো থাকতে পারে না, দুটার ডিফারেন্ট মিনিং বোঝায়, হ্যাঁ। রাইট নাও দুটারই মিনিং বোঝাচ্ছে আমি নেপাল গেছিলাম, কিন্তু এই যে এত এত জেনারেল টাইপের স্টেটমেন্ট কখনো পাস্ট ইনডিফিনিট হয় না। পাস্ট ইনডিফিনিটে অলওয়েজ একটা টাইম ইন্ডিকেটর থাকা লাগে। এগেন আমি আবার বলি, পাস্ট ইনডিফিনিট হইতে হইলে একটা কি থাকা লাগে? টাইম ইন্ডিকেটর থাকা লাগে। কেমনে? যে আই হ্যাভ বিন টু নেপাল লাস্ট ইয়ার, এই যে একটা এক্সট্রা ইনফরমেশন আমি অ্যাড করলাম যে আই হ্যাভ বিন টু নেপাল লাস্ট ইয়ার, এই লাস্ট ইয়ার যে ফ্রেজটা, যে ওয়ার্ডগুলা, এটা হলো টাইম ইন্ডিকেটর। এটা ইন্ডিকেট করতেছে যে এক্স্যাক্টলি কখন, পাস্টের এক্স্যাক্টলি কখন আমি নেপাল গেছিলাম, হ্যাঁ। এই যে এক্স্যাক্ট একটা টাইম যদি বলা না থাকে তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট হয় না, সরি, পাস্ট ইনডিফিনিট হয় না। এক্স্যাক্ট টাইম বলা না থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, আর থাকলে হয় পাস্ট ইনডিফিনিট। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের ডিফারেন্স। কি? টাইম ইন্ডিকেটর। এখন অনেক সেন্টেন্সে টাইম ইন্ডিকেটর থাকে না, ইন দ্যাট কেস ওই প্যাসেজে থাকা লাগবে টাইম ইন্ডিকেটরটা। যাই হোক, আজকে খুবই মাইনর সমস্যা, খুব মেজর সমস্যা না ফরচুনেটলি, কালকের মতো, হ্যাঁ। বাট আই হোপ তোমরা বুঝতে পারতেছো যে হাউ দিস ওয়ার্কস অ্যাকচুয়ালি, বুঝছো? সো এই যে ডিফারেন্সগুলা, যে কখন প্রেজেন্ট পারফেক্ট হয় আর কখন পাস্ট ইনডিফিনিট হয়, এগুলা খুবই গ্রামাটিক্যাল এবং এগুলা স্পেসিফিক রিজন আছে, হ্যাঁ। তোমাদের অনেকে বলে যে যেটা মনে হয়, ভাইব যেটা লাগে, হ্যাঁ, জাস্ট থাকতে নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, হুইচ ইজ ট্রু। বাট কখন প্রেজেন্ট পারফেক্ট হয় না, কখন পাস্ট ইনডিফিনিট হয় না, তোমাকে এটাও জানা লাগবে। পাস্ট ইনডিফিনিট কখন হয় না? যখন কোনো টাইম ইন্ডিকেটর নাই। টাইম ইন্ডিকেটর এই যে সরি, আমি কোথায় দেখাইছি? এই ক্যামেরা না, এই ক্যামেরা, আচ্ছা, হ্যাঁ। পাস্ট ইনডিফিনিট কখন হয় না? যখন কি নেই, কোনো টাইম ইন্ডিকেটর নাই, বুঝছো? এই যে ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এই জিনিসগুলো কিন্তু থাকা লাগবে। এই জিনিসগুলো না থাকলে কি হয় না? পাস্ট ইনডিফিনিট হয় না। দেখো, এই যে আই ওয়েন্ট টু নেপাল, এখানে কি নেই? এখানে আমি নেপাল কবে গেছি এই কথাটা বলা নেই, এই জন্য এটা ভুল, হ্যাঁ। প্যাসেজে থাকা লাগবে, ও হ্যালো, আই ওয়েন্ট টু নেপাল লাস্ট ইয়ার, হ্যাঁ। যদি লাস্ট ইয়ার আমার বলতে মনে না চায়, আমি বলবো যে আই হ্যাভ বিন টু নেপাল, শেষ, কোনো টাইম ইন্ডিকেটর নাই। এটাই হলো কাহিনী, ঠিক আছে? কার হলো না দিবাকর? আমি কি ভুল করছি নাকি? কিরে? ও আচ্ছা, মানে তোরটা হয় নাই, যে এটা কোশ্চেনের অ্যান্সারটা, প্যারা নাই। দেখো, অ্যাসেটির যখন অ্যাসেটির প্রিপারেশন তুমি শুরু করবা, তখন তুমি একটা জিনিসের প্রিপারেশন না তার আগে নিবা, ঠিক আছে? ধরো আজকে থেকে তোমার প্রিপারেশন শুরু করার কথা, হ্যাঁ। তুমি আজকে থেকে বই টই না খুললে আজকে তুমি মানসিক একটা প্রিপারেশন নিবা যে আমার অনেক ভুল হবে, ঠিক আছে? আমি এই ভুলগুলা ধরে ধরে সলভ করব। এই যে মানসিক একটা প্রিপারেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যাসিডিয়ার জন্য, ঠিক আছে? তুমি কিন্তু চাইলেই মানে যে ওকে অ্যাসিডি প্রিপারেশন, যে বই পড়ি শুরু করি, ঠিক আছে, আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, হয়ে যাবে কিছু না, ভাই হবে না, হবে না, ঠিক আছে? তুমি একদিন আগে মেডিটেশন করবা যে
সামনে আমার অনেক ভুল হবে, সামনে আমি অনেক ফাক আপ করবো, অনেক মারা খাবো, ঠিক আছে? আমি কিন্তু ওটা নিয়ে আমার বসে থাকলে হবে না। ভুল হবে, ইয়ে করবে, আমি ভুলগুলো ফিক্স করবো, আমি আমার উইকনেসগুলো খুঁজে খুঁজে বাইর করে একটা একটা করে ধরে এলিমিনেট করব। ভুলের পরিমাণ কমানো লাগবে। ভুল লাইফে সবাই করে, সব পজিশনে করে, নো ম্যাটার হাউ পারফেক্ট, হাউ এক্সপার্ট ইউ আর, রাইট? তো তোমাকে ওই ভুল করার মানসিকতা রাখা লাগবে, আরও প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? যেটা দিবাকর বললাম যে আরও প্র্যাকটিস করতে হবে। এই পার্টিকুলার ভুলটা আসলে কি ট্রিক কোয়েশ্চেন, বুঝছো? এটা কেউ পারে না, ঠিক আছে? এটা আমি পারি বিকজ আমি টিচার, ঠিক আছে? আমি এটা ঘাইটা ঘাইটা রিসার্চ করে এগুলো শিখছি, ঠিক না? তো এটা আমি করি তোমাদের কিন্তু ছোটো ফিল করাইতে না, এটা আমি করি টু লেট ইউ গাইজ নো আসলে ঝামেলা কিন্তু আছে, তোমাদের একটা কাইন্ড অফ একটা টিজার দেওয়া যে আসলে তোমাকে কোন অ্যাপ্রোচে পড়ালেখা করা লাগবে, মানে একদম ডিটেলসে গিয়ে কি মানে প্রত্যেকটা জিনিসের একদম জানা লাগবে। প্রত্যেকটা জিনিস কিন্তু শেখানো যায়, ঠিক আছে? এমন কিছু জিনিস নেই যেটা আসলে তুমি শিখতে পারবে না। তুমি যদি 3 মাস সময় নাও অ্যাসিডি প্রিপারেশনের জন্য, তুমি কিন্তু শিখতে পারবা প্রত্যেকটা জিনিস। ওকে, এটা হলো কথা, ঠিক আছে? ওকে, আজকে আমরা অলরেডি 1 ঘন্টার মতো আলাপ করছি এই গ্রামার নিয়ে। গ্রামার নিয়ে আই হোপ তোমাদের একটা টেস্ট আসছে যে আসলে অ্যাসিডি গ্রামারটা কীরকম। হ্যাঁ, আমি গ্রামার নিয়ে আজকে আর খুব বেশি বকবক করবো না। আমার ম্যাথ নিয়ে আলাপ করার কথা ছিল, বাট যেহেতু 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আজকে আমাদের ম্যাথও দেখাবো না। আজকে আমি তোমাদের একটু অ্যাডমিশনের যে জেনারেল স্ট্র্যাটেজিগুলো ওগুলো নিয়ে একটু ব্যাক যাই অ্যাডমিশনের অ্যাসিটির, ঠিক আছে? তো কালকের পর থেকে তোমাদের অনেক কোয়েশ্চেন, আচ্ছা, আমাকে তামিম নামে একজন কোয়েশ্চেন করছিল একদম ওয়েবিনারের শুরুতে, যে পাংচুয়েশন কেমনে শিখবা। পাংচুয়েশনে যে পরের লেকচারে আমি পাংচুয়েশন শিখাবো, পাংচুয়েশন কিন্তু সবগুলো লাগে না। অ্যাসিডিতে কয়েকটা সিলেক্ট পাংচুয়েশন লাগে। কোনগুলো লাগে দেখো, অ্যাসিডিতে লাগে হলো প্রথমত কমা, ঠিক আছে? তারপর ফুল স্টপ, সেমিকোলন, কোলন, তারপর হলো ড্যাশ, অ্যাপোস্ট্রফি, কমা কোনটা এইটা, ফুল স্টপ কোনটা এইটা, সেমিকোলন কোনটা এইটা, কোলন হলো এইটা, ড্যাশ হলো এইটা, সরি সেমিকোলন তো ওইটা নয়, কি লিখলাম, সেমিকোলন হলো এইটা, অ্যাপোস্ট্রফি হলো এই যে উপরের এইটা, আর ফাইনালে আরেকটা লাগে হলো প্যারেন্থেসিস বা ব্র্যাকেটস। ওকে, হ্যাঁ, এটা ব্র্যাকেট। ওকে, এসএসসিতে এই 7টা পাংচুয়েশন টেস্ট করে, ঠিক আছে? এই 7টা পাংচুয়েশনের মধ্যে প্রত্যেকটা ধরে ধরে শিখাবো কোন জায়গায় কোনটা লাগে। তোমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন পড়ছো ক্লাস 6-7-এ, তখন আই এম প্রিটি শিওর তোমাদের একটা বই ধরা হয়ে দিছে, ওই বইয়ে কমারের রুল ছিল 32টা, ঠিক আছে? কমার তোমার 32টা রুল শেখা লাগবে না, তুমি কমার রুল শিখবা 6 থেকে 7টা, তুমি সেমিকোলনের রুল শিখবা 2টা, তুমি ফুল স্টপের রুল শিখবা 1টা, তুমি কোলনের রুল শিখবা 2টা, ড্যাশের 2টা, অ্যাপোস্ট্রফির 2-1টা, প্যারেন্থেসিসের 1টা, দ্যাটস অল, ঠিক আছে? এগুলো আজকে আপাতত ডিটেলসে গেলে অনেক দেরি হয়ে যাবে ভাই, আজকে যাব না, ঠিক আছে? পরে যদি আরেকটা ওয়েবিনার নিই তাহলে ওটা যাও পাংচুয়েশনের উপরে নিব। হ্যাঁ, অ্যাসিডি পাংচুয়েশন রিডিকুলাসলি ইজি। ওকে, খালি অ্যাসিডি পাংচুয়েশন না, পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাংচুয়েশন একদম রিডিকুলাস লেভেলের ইজি, ঠিক আছে? ঝামেলা কোন জায়গায় হয়? ঝামেলা হয় হলো যে আমাদের ওইভাবে পড়ানো হয় না, ঠিক আছে? আমাদের ওইভাবে পড়ানো হয় না দেখে ঝামেলা হয়। আমরা এই যে সেমিকোলন তো ইউজ করতেই পারি না, আমরা ড্যাশ কোলন ইউজ করতে পারি না। ইদানিং ড্যাশ ইউজ করতে পারি কারণ আমরা চ্যাট জিপিটি কপি মারি, দেখে দেখে শিখছি চ্যাট জিপিটি কেমন ড্যাশ ইউজ করে, ঠিক না? বাট এই যে ড্যাশ, এই যে সেমিকোলন, এগুলো তো চ্যাট জিপিটি আবিষ্কার করেনি, ঠিক না? এগুলো খুবই বিউটিফুল কিছু পাংচুয়েশন যেগুলো আসলে অ্যাসিডিতে টেস্ট হয় অ্যান্ড আমাদের ডে টু ডে ইংলিশে অনেক লাগে। তুমি লাস্টবার একটা প্যারাগ্রাফ লেখাটা বাইর করে তো কয়টা সেমিকোলন ইউজ করছো, কয়টা ড্যাশ ইউজ করছো নিজে? হ্যাঁ, আমরা এগুলো ইউজ করতে পারি না, বাট এগুলো ইউজ করা খুবই 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 ইজি। আমাদের কমার 32টা রুল শেখায়, ওই 32টা রুল মুখস্থ করতে যায় 10 নম্বরে আমরা আটকায় যাই, আটকা যাওয়ার পরে অনেক আমাদের পাংচুয়েশনের সব কিছু শেষ হয়ে যায়, ঠিক আছে? বাট অ্যাসিটি পাংচুয়েশন অত ডিফিকাল্ট হওয়ার কোনো কারণই নাই। আমার মতে অ্যাসিটির পাংচুয়েশন ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট টপিক টু মাস্টার, অ্যান্ড আই উইল মেক শিওর যে তুমি প্রত্যেকটা পাংচুয়েশন একদম ভিতর থেকে জানো, অ্যান্ড ইট ডাজন্ট টেক মোর দেন আ উইক, বুঝছো? তোমার 1 উইক লাগবে পাংচুয়েশন ভালো মতো শিখতে, তাও প্রতিদিন 1 ঘন্টা করে, 7 ঘন্টায়। প্রথম 3 দিন তুমি থিওরি পড়বা, পরের 4 দিন প্র্যাকটিস করবা, অ্যান্ড ইউ আর ডান উইথ পাংচুয়েশন, ঠিক আছে?
ওকে, এনি কোয়েশ্চেন্স আপ আনটিল নাও? বলো তো একটু, দেখি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করে আসি, ওখানে কিছু কোয়েশ্চেন আসতেছে আজকে অনেক। বলো বলো, কোয়েশ্চেন বলো। দিবাকরের কোয়েশ্চেন নাই। একটা ছোট্ট রিমাইন্ডার, যারা কিন্তু এনরোল করো নাই তাদের কিন্তু 2টা পর্যন্ত টাইম আছে আজকে, টু গেট অ্যান এডিশনাল 500 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 6000 টাকার কোর্স এখন কত, 4500। 2টার পর কিন্তু আর পাবা না, আরও 2 সপ্তাহ লাগবে পরে ডিসকাউন্ট আসতে। ওকে, আজকের পর কিন্তু কোর্স একদম 6000 টাকা হয়ে যাবে আবার। রিডিং প্যাসেজগুলো সেন্ড করতাম, কিভাবে সেন্ড করতাম? রিডিং, আচ্ছা রিডিং প্যাসেজ নিয়ে বলি। এই যে রিডিং, এই রিডিং কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আছে এটির, ঠিক আছে? আর আমি এই কোর্সে তোমাদের রিডিং প্র্যাকটিসের জন্য 14টা রিডিং প্যাসেজ রাখছি। সো এই যে 10 উইকের কোর্স, 10 সপ্তাহের কোর্স, ঠিক আছে? এই 10 সপ্তাহের কোর্সে তুমি 14টা রিডিং পড়বা, প্রতি 5 দিন পর পর একটা, ঠিক আছে? আনফর্চুনেটলি ওগুলো প্রিমিয়াম ম্যাটেরিয়াল, ঠিক আছে? ইউ হ্যাভ টু এনরোল অন দ্য কোর্স অ্যান্ড ওগুলো আসলে প্রতি 5 দিন পর পরই আনলক হবে, হ্যাঁ? সো এছাড়া যদি তুমি জেনারেল রিডিং সাজেশন চাও, দ্যাট ভাইয়া ডিপেন্ডস, ঠিক আছে? তোমার রিডিং লেভেল কোনটা আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে যে তুমি আসলে কোন টাইপের রিডিং দিয়ে শুরু করবা, ঠিক আছে? এছাড়া ধরো কিছু কমন যেই ইয়াগুলো আছে, কি বলে, কিছু রিসোর্সেস আছে যেগুলো সবাই সাজেস্ট করে, যে নিউ ইয়র্ক টাইমস, এটা সেটা সেটা, আমি ওসব পড়াই না, ঠিক আছে? আমি ইওন নামে একটা ওয়েবসাইট পড়াই, তারপর মোস্টলি ওইটাই পড়াই 95% অফ দ্য টাইম। আর সামটাইমস আমি যদি কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি পাই তখন এগুলো আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তো আমাদের এই যে একটা কমিউনিটির ব্যাপার স্যাপার আছে, যে তুমি খালি কোর্সে ভর্তি হচ্ছ জাস্ট রেকর্ডেড ক্লাস করতেই না কিন্তু, ঠিক আছে? তোমরা, আমি তোমাদের কি ডিসকর্ডে ঢুকায় ওখানে একটা কমিউনিটির মধ্যে তোমাকে দিয়ে দিব, ওখানে ওকে তোমার জিনিসপাতি শেয়ার করবো, যেগুলো দেখে তুমি তোমার কাইন্ড অফ প্রিপারেশনটা স্ট্রিম লাইন করতে পারবা, হ্যাঁ? একটু চিল করে রিল্যাক্স করে কয়েকটা জিনিস দেখতে পারবা, হ্যাঁ? সো ওই যে কমিউনিটি, দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট পার্ট। তুমি এখানে ভর্তি হও না হও, মেক শিওর যে তুমি যেই কাজটাই করতেছো তুমি বন্ধু বান্ধব নিয়ে করতেছো, বিকজ একলা একলা ভাই অ্যাপ্লিকেশন, স্কলারশিপ, তারপর অ্যাসেটি, এগুলো ম্যানেজ করা পসিবল না, একটা একলা এগুলো খুবই 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 হার্ড ম্যানেজ করা, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো স্কলারশিপ, আমি যখন অ্যাপ্লাই করি, সাফি যখন অ্যাপ্লাই করে, আমরা কিন্তু একজনের হেল্প করছি। আমি একটা স্কলারশিপ খুঁজে পেলে সাফির সাথে ওটা শেয়ার করছি, একসাথে অ্যাপ্লাই করছি, বিকজ আলটিমেটলি দেখো ভাই, ফার্স্ট অফ যেটা বললাম, এখানে লাকেরও ম্যাটার আছে, ঠিক আছে? তুমি কিন্তু সবগুলো অ্যাপ্লাই করবা, কোনটা লাকি হয়ে যাবা ইউ নেভার নো, রাইট? ইউ হ্যাভ টু মেক শিওর যে ইউ আর ডুইং ইউর বেস্ট, ইউ আর গিভিং ইউর এভরিথিং, ইউ আর অ্যাপ্লাইং এভরিওয়ার উইথ আ রিয়েলি গুড অ্যাপ্লিকেশন, উইথ আ রিয়েলি গুড ন্যারেটিভ, যেটা কিন্তু তোমাকে এই যে প্রেপটক্সের যে মেন্টরিং করছে কিন্তু এগুলোই বলি ভাই, ঠিক আছে? আমি সামারি বলতেছি, হ্যাঁ? এগুলাই কিন্তু আসল কথা। যে বলে যে আমার কাছে আসো 20,000 টাকা দাও, আমি তোমার এসে লিখে দিই, না, ডোন্ট গো, নেভার গো, ঠিক আছে? ওরা তোমার অথেন্টিক সেলফটা কিন্তু করতে পারবো না, ওটা তুমি পারবা, ঠিক আছে? তোমাকে ব্রেনস্টর্ম করায় করায় কিন্তু আমরা ওই রেকর্ডেড প্রেপটক্সের যে ইয়াগুলা, কলেজ অ্যাপ্লিকেশন কোর্স, নিজের অ্যাপ্লিকেশন নিজে করো কোর্স, ওখানে কিন্তু তোমাকে দিয়ে সব কিছু করাচ্ছি, কেন? কারণ তোমার কথা তো ভাই তোমার তো কেউ বলতে পারবে না, ঠিক না? তো তুমি প্রেপটক্সের সাথে করো বা না করো, তোমার কিন্তু একটা ফ্রেন্ডশিপ, একটা কমিউনিটি, একটা গ্রুপ লাগবে, ঠিক আছে? প্রেপটক্সের কেমন হয়, প্রেপটক্সের যে আমাদের ডিসকর্ড সার্ভার আছে, ওই ডিসকর্ড সার্ভারে আমরা যারা প্রিমিয়াম মেম্বার, যারা সবাইকে আমি কি অ্যাড করে দিই, যারা আমরা ভাই একবার পে নিই, একবার পে নিয়ে তোমাদের সব কিছু কিন্তু আমরা দিয়ে দিই, ঠিক না? তুমি যদি কলেজ অ্যাপ্লিকেশন কোর্সের জন্য পে করো, তুমি অ্যাসেটই পেয়ে যাবা, তুমি যদি অ্যাসেটের জন্য পে করো, তুমি কলেজ অ্যাপ্লিকেশন কোর্স পেয়ে যাবা, হ্যাঁ? এমনি কিন্তু আমাদের হয়, ঠিক আছে? সো একবার পে করে তুমি ডিসকর্ড কমিউনিটিতে যাবা, ওই আজীবন ওরা তোমার ফ্রেন্ড হয়ে থাকবে যারা ওখানে থাকবে। ওখানে মানুষ সবাই খুব বেশি নেই, আমরা কিন্তু খুব বেশিও নেই না, আমাদের একটা সেট টাইম লিমিট থাকে, টাইমের মধ্যে যারা আমাদের ট্রাস্ট করে তাদের সাথে আমরা কাজ করি, যারা পরে আসে ভাই তাদের সাথে আমরা কাজ করি না, বিকজ ওই একটা ট্রাস্টের একটা ব্যাপার আছে ভাই, ঠিক না? তুমি আমায় ট্রাস্ট করেই তো টাইমের মধ্যে আসছো,
হ্যাঁ, আমি ওই ট্রাস্টটা এখন কেন ব্রেক করতে যাব? বেশি মানুষ দেওয়া, বেশি মানে এনভায়রনমেন্টটাকে নষ্ট করে ফেলে, ঠিক না? আমরা ইনঅ্যাক্টিভ মানুষজন রাখি না আমাদের সাথে, যারা আমাদের সাথে রেগুলার কমিউনিকেট করে, আমাদের রেগুলার ট্রাস্ট করে, রেগুলার আমাদের সাথে ওই ট্রাস্টিং রিলেশনশিপটা বজায় রেখে তাদের সাথে কিন্তু আমরা কাজ করি, ঠিক আছে? এটা হলো কথা। এনি মোর কোয়েশ্চেন্স? হোয়াটসঅ্যাপে আমি আরেকটা কোয়েশ্চেন আছে। যারা এখনও শিওর না যে এই কোর্সটা তোমার জন্য রাইট কিনা, তোমার কি এনরোল হওয়া উচিত কিনা, তারা কাজ করবে কি, তারা কিন্তু পেজে নক দিবা। নক দিলে চাইলে কিন্তু উই ক্যান হ্যাভ আ 5 মিনিট অর 10 মিনিট ওয়ান অন ওয়ান টক। হ্যাঁ, তোমার সাথে আলাপ করে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই কোর্সটা আসলেই তোমার জন্য কিনা। অ্যান্ড ভাই, আমরা কিন্তু অনেস্ট অ্যাডভাইস দিই। আমার যদি মনে হয় যে এই কোর্সটা তোমার জন্য না, আমি তোমাকে ডাইরেক্টলি বলবো যে এনরোল হয়েও না ভাই, ঠিক আছে? তুমি 2 মাস 2 সপ্তাহ পরে গায়েব হয়ে যাবা, পরে হুদাই ভাই তোমার টাকাটা মারা যাবে, আর আমারও একটা মানে আমার কমিউনিটির প্রতি একটা মানে একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হবে। দরকার নেই তো ভাই। উই ওয়ান্ট অ্যান এঙ্গেজিং কমিউনিটি, যেখানে যারা প্রথম দিন থেকে থাকবে তারাই শেষ দিন পর্যন্ত থাকবে। মাঝখানে কেউ আসবে না, মাঝখানে কেউ চলে যাবে না, ঠিক আছে? অ্যান্ড উই আমরা অনেক পেইন খাই এই জিনিসটা এনশিওর করতে, বাট স্টিল আমরা করি, বিকজ এটা আমাদের কমিটমেন্ট। এটা স্টুডেন্টদের প্রতি আমাদের কমিটমেন্ট যে তোমার কোনো ফ্রেন্ড মাঝখানে মরে যাবে না, ঠিক আছে? সো যারা এখনও শিওর না ভাই, দিস ইজ পারফেক্টলি ফাইন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একজন বলতেছে যে ভাই আমি এখনও শিওর না, পারফেক্টলি ফাইন। তুমি নক দাও, আমাদের নক দিয়ে আলাপ করো, আলাপ করার পর উই ক্যান সাজেস্ট ইউ যে দিস ইজ অ্যাকচুয়ালি ফর ইউ, ঠিক আছে? অ্যান্ড টু বি অনেস্ট, যাদের সাথে আসলে এই পার্সোনালি কথাবার্তা হয়, হ্যাঁ, তাদের কিন্তু সবাইকে আমি বলতে পারি না ভাই কোর্সে ভর্তি হোক, কারণ আমি জানি ভাই এই কোর্সটা লাগবেই না, কেন আমি ওদেরকে সাজেস্ট করবো, ঠিক না? এই কোর্সটা তার জন্যই না। তাদের কিন্তু আমরা অল্টারনেট উপায় বলে দিই যে তুমি একটা পার্সোনাল মেন্টর নাও, বা তুমি নিজে নিজে এমনি এমনি পড়ালেখা করো, তোমার এটা কিনা লাগবে না, ঠিক আছে? তো তুমি কিন্তু কাইন্ড অফ ওই গাইডলাইনটা আমাদের কাছে পাবা, ঠিক আছে? অ্যান্ড দ্যাট ইজ লাইক ফ্রি অফ চার্জ অ্যান্ড আনটিল 25 অগস্ট। তারপরে কিন্তু ভাই আমরা কোর্সের পোলাপান নিয়ে বিজি হয়ে যাব, পড়াবো, তখন কিন্তু আর আমাদের ওইভাবে পাবো না, তখন তুমি চাইলে কোর্সেও ভর্তি হতে পারবো না, ঠিক আছে? সো ইফ ইউ নিড টাইম ডিসাইডিং, টেক ইউর টাইম, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ মানি প্রবলেম, লেট আস অলসো নো। উই ওয়ান্ট দিস কোর্স টু বি অ্যাফোর্ডেবল। এই কোর্সটাকে আমি ইজিলি 10K দিয়ে চালাই দিতে পারতাম মার্কেটে, ঠিক আছে? বাট আমরা কিন্তু ওই অ্যাফোর্ডেবিলিটি কথাটা মাথায় রাখছি, ঠিক আছে? উই ওয়ান্ট ইউ টু নট হ্যাভ দ্যাট ব্যারিয়ার, যে ব্যারিয়ারটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করে আসছি। আমাদের অনেক ফ্রেন্ডস, ঠিক আছে, এই ব্যারিয়ারগুলো এক্সপিরিয়েন্স করছে, আমরাও মাঝে মাঝে করছি। অ্যান্ড উই নো যে হোয়াট ইট টেক্স ফর সামওয়ান টু অ্যাকচুয়ালি টেক দ্যাট ডিসিশন অফ অ্যাপ্লাইং টু দ্য US অ্যান্ড লাইক লিভিং এভরিথিং ইন বাংলাদেশ বিহাইন্ড। দিস ইজ ডিফিকাল্ট ডিসিশন ভাই, ঠিক আছে? অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট মোর ডিফিকাল্ট ফর ইউ। আমরা কিন্তু তোমার জন্য এটা বেশি ডিফিকাল্ট করতে চাই না, আমরা এখানে তোমাদের হেল্প হিসেবে আছি, ওকে? আর কমেন্টে সাফে যেটা বললো যে তোমরা কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলতে পারো ইন দ্য মিন টাইম, ঠিক আছে? একটা কোয়েশ্চেন পাইছে যে 3 মাসে হবে কি না। এই জিনিসটা আমি ফার্স্ট ওয়েবিনারে ক্লিয়ার করছি যে আসলে 3 মাস থেকে 6 মাস লাগে। 3 মাস ইজ দ্য মিনিমাম, ঠিক আছে? 6 মাসের প্রিপারেশন একরকম, 3 মাসের প্রিপারেশনটা একটু আরেক রকম। 6 মাসেরটা একটু লেইড ব্যাক, একটু কম ইন্টেন্স, 3 মাসেরটা একটু ইন্টেন্স। হ্যাঁ, সো এখন যারা ফল 27 ধরতে যাও তাদের কিন্তু 3 মাসই সময় আছে, এর বেশি নাই। তোমার যদি ED1 করা লাগে তোমার কিন্তু 3 মাসই সময় আছে, ঠিক আছে? ওই 3 মাসের জন্যই কিন্তু আমরা এখন কোর্সটা ছাড়তেছি এই যে আগস্টের শেষ দিকে, যাতে আগস্টের পর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস পরে তুমি এক্সামটা দিতে পারো,
ঠিক আছে, নভেম্বর এসে ধরতে পারো। সো এই 10 উইক বা অলমোস্ট 2.5 মান্থ, ঠিক আছে, এই 2.5 মান্থ কিন্তু বেশ ইন্টেন্সিভ হবে। তোমাকে অ্যাপ্লিকেশন ওয়ার্কের পাশাপাশি অ্যাসিডির পড়ালেখাও খুব ভালোভাবে করা লাগবে। অ্যান্ড উই উইল মেক শিওর যে তুমি আসলে করতেছো কিনা। আমাদের যে টিচিং অ্যাসিস্ট্যান্ট সে কিন্তু তোমার গোতাবে, সে কিন্তু দেখবে যে তুমি ডেলি কয়টা করে ভিডিও দেখতেছো, বা তুমি কি রিডিং অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ কিনা, বা তুমি কি কুইজ করতেছো কিনা, তোমার কি রেজাল্ট খারাপ হচ্ছে কিনা, তোমাকে কোনো প্রবলেম ফেস করতে হইতেছে কিনা। এগুলো কিন্তু আমাদের টিচিং অ্যাসিস্ট্যান্টের কাছে সব কিছু থাকবে। আর সে তোমার সাথে কিন্তু যোগাযোগ করবে প্রতি সপ্তাহে। তুমি যদি ঢিলামি করো তোমার গুতা দিবে যে ভাই কী হয়েছে তোর, পড়ালেখা করতেছিস না কেন, ঠিক আছে, তোকে বাদ দিয়ে দিব, হ্যাঁ তোকে কোনো সমস্যা আমাদের সাথে বল, দেখে আমরা সলভ করতে পারি কিনা। এই ব্যাপারগুলো কিন্তু আমরা এনশিওর করি, ঠিক আছে। কারণ এই ব্যাপারগুলো এনশিওর না করলে ভাই কোর্স লঞ্চ করে লাভ আছে যদি কারো উপকারী না হয়, ঠিক না? এটা হলো কথা। 3 মাস 4 আওয়ার করে একদম মন দিয়ে পড়লে কত পর্যন্ত আসা সম্ভব, এটা অ্যাগেন ডিপেন্ড করে তুমি কোথায় আসো, ঠিক না? তুমি যদি 1,000-এ আসো, মানে তুমি যদি ধরো রাইট নাও তোমার স্কোর হলো ম্যাথ ইংলিশ মিলে 1,000, তো আমি বলবো 3 মাস 4 আওয়ার একদম মন দিয়ে পড়লে তোমার স্কোরটা 1400 পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে। তুমি যদি 1100-তে থাকো আমি বলবো 1450। তুমি যদি 1200-তে থাকো অলরেডি আমি বলবো যে ইট ক্যান গো আপ টু 1500 অ্যাজ ওয়েল, ঠিক আছে। এটা ডিপেন্ড করে কিসের উপর, তোমার কারেন্ট স্ট্যান্ডিংয়ের উপর অবভিয়াসলি, রাইট? সো অনেকে অনেকে ধরো 600-700 থেকে আমাকে বলে যে ভাই 3 মাস 4 মাস মন দিয়ে পড়বো না, তোমার একটু বেশি লাগবে, ঠিক আছে, স্টে উইথ আস লঙ্গার, আমরা কিন্তু তোমাকে কিক আউট করে দিব না, ঠিক আছে, ঠিক আছে। কোর্স শেষ হওয়ার পর কিন্তু তুমি কিন্তু প্রেপটক্সের যেই কলেজ অ্যাপ্লিকেশন কোর্স ওটার থ্রুতে কিন্তু কিছু কিছু অ্যাক্সেস পাবা, ঠিক না? সো তোমার প্রিপারেশনের মধ্যে কিন্তু আমরা আসি, হ্যাঁ, কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও তোমার যে একদম কিক আউট করে দেবো তা না। তো এক একজন এক এক লেভেলে থাকে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, অ্যান্ড আমরা কিন্তু এই পার্সোনালাইজ এলিমেন্টটা রাখছি, ঠিক আছে। তোমাদের কিন্তু এই পার্সোনালাইজ সাজেশনগুলো তোমরা কিন্তু পাবা আমাদের থেকে, হ্যাঁ, তুমি এনরোল হওয়ার পর, যে তোমার আসলে তোমার 3 মাস লাগবে নাকি তোমার কি 2 উইক বেশি প্রিপেয়ার করা লাগবে, নাকি তোমার কি প্রিপারেশন অলরেডি ডান হয়ে গেছে, এক্সাম দেওয়া উচিত, এগুলো কিন্তু আমরাই তোমাকে সাজেস্ট করব, ঠিক আছে। পাসপোর্ট জলদি করো, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করো। পাসপোর্ট করতে বেশি দিন সময় লাগে না, ঠিক আছে। নাজমিন নাজমিন বলতেছে যে পাসপোর্ট এখনো করা নেই, ফাস্ট, ওকে। পাসপোর্ট কিন্তু খুবই ফাস্ট করা লাগবে তোমার। এখন পাসপোর্ট কখন লাগে? পাসপোর্ট লাগে হলো ধরো কিছু কলেজ পাসপোর্টের চায়, কপি চায়, হ্যাঁ। আবার ভিসা অ্যাপ্লিকেশনের সময় তো পাসপোর্ট অবভিয়াসলি লাগবে, ঠিক আছে। সব পাসপোর্ট কিন্তু ফাস্ট বানায় ফেলো যত দ্রুত সম্ভব, এখনই কাজ শুরু করো পাসপোর্ট নিয়ে। ওকে, এনি মোর কোশ্চেন্স? আমরা খুবই সুন ওয়েবিনারটা এন্ড করে দিব, বিকজ তোমাদের ডিসকাউন্ট দেওয়া হয়ে গেছে, ডিসকাউন্ট পায় তোমরা সবাই বের হয়ে গেছো, ঠিক আছে। অ্যান্ড টেক ইউর টাইম, টেক ইউর ডিসিশন, ঠিক আছে। বাট রাইট নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আমরা চাইলে কথা বলতে পারি, ঠিক আছে। বলো কোনো কোয়েশ্চেন থাকলে। আর তো হোয়াটসঅ্যাপ চেক করে আসি কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমাকে রাইট নাও ইমন হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করছে 4K পাওয়া যাবে কিনা। আনফর্চুনেটলি ভাইয়া একটু আগে যেটা বললাম এত লো পাওয়া যাবে না। আমরা সুন হয়তো অন্য আরও ডিসকাউন্ট, বেশি ডিসকাউন্টে দিতে পারি, বাট ইট উইল বি টাইম, উই ক্যান নট গ্যারান্টি। রাইট নাও দিস ইজ দ্য হাইয়েস্ট উই ক্যান ডু ইজ 4.5K। ওকে, আচ্ছা। তো তোমাদের যেহেতু আর কোনো কোয়েশ্চেন্স নাই, আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট। ওকে নাজমিন, আই হোপ টু সি ইউ। কোর্সের একদম প্রথম দিনে আমি কিন্তু তোমাদের একটা লাইভ ক্লাস নেব। কোর্সটা কিন্তু হাইব্রিড, কোর্সে তোমার জন্য রেকর্ডেড লেকচার থাকবে, গাইডলাইনের নোটস থাকবে, তারপরে কিন্তু আমার লাইভ ক্লাসও থাকবে, ঠিক আছে। ওই লাইভ ক্লাসে কিন্তু তোমাদের সবার সাথে আমার দেখা হবে, বুঝছো? আবার আজকের পর ওই লাইভ ক্লাসে আমি তোমাদের সাথে দেখা করে তোমাদের সাথে দেখা করে তোমাদের কিন্তু আরও ইন্ডিভিজুয়ালি চিনতে পারবো। এই যে এখন অনেকের নাম আমি অলরেডি জানি, তোমাদের সাথে তো অবভিয়াসলি আমার দেখা হবে ইনশাল্লাহ। অ্যান্ড তোমরা কিন্তু কোর্সে ভর্তি হয়ে আমার সাথে আলাপ করবা তোমাদের কাহিনী নিয়ে। আমি কিন্তু শুনতে আগ্রহী তোমাদের কে কী হচ্ছে, কার কী সমস্যা, রাইট?
আর অ্যাগেইন নাজমিন, তুমি পাসপোর্ট যে করো নাই, দ্রুত 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 করে ফেলো। এই 1-2 মাসের মধ্যে পাসপোর্টটা চাইলে করে ফেলো, ঠিক আছে? অ্যান্ড ইট টেক্স টাইম, এটা কিন্তু অনেক কাগজপাতির ব্যাপার আছে। আর বাংলাদেশ তো ভাই বুঝো, ঠিক না? ঘুষ টুস না দিলে লড়ে না। সো একটু দেখো, নিজে ফিগার আউট করতে পারলে করো, না হলে কিন্তু একটু তাড়াতাড়ি মানে কৌশলে পাসপোর্টটা কিন্তু বানায় ফেলো, বিকজ এটা লাগবে। ওকে, থ্যাংক ইউ দিবাকর, ভালো লাগছে দেখে আমারও, তোমার ভালো লাগছে মানে আমিও খুশি। এনি মোর কোশ্চেন্স এভরিওয়ান? ওকে এভরিওয়ান, সো দিস ইজ দ্য এন্ড। এই 3 দিনের ওয়েবিনারে আই হোপ ইউ গট টু নো যে আসলে আমরা কীভাবে কাজ করি, আমরা কী চাই, আমরা কাদের চাই, অ্যান্ড আমরা কতটা স্ট্রিক্ট, ঠিক আছে? আমরা কিন্তু তোমাকে একদম হারা যেতে দিব না ভাই, তুমি যদি আমাদের সাথে আসো। এটাই হলো ফাইনাল কথা। অ্যান্ড নট এভরি ওয়ান ক্যান টেক আস, ঠিক আছে? তুমি যদি আলসেমি হও, ঠিক আছে, তার টাকা নষ্ট করতে আসো, ভাই দরকার নেই তোমার টাকা আমার, ঠিক আছে? তুমি টেস্ট করার জন্য, টাকা ফালানোর জন্য এখানে আইসো না, ঠিক আছে? এখানে আসলে কিন্তু তোমাকে ভাই একদম হাড় ভাঙা খাটা লাগবে, আমরা ধরে ধরে তোমাকে কাম করাবো, ঠিক আছে? এটাই হলো কথা। সি ইউ সুন। যারা কোর্সে ভর্তি হবা, তোমাদের সাথে আবার দেখা হবে। যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আসো, ডু রিচ আউট টু আস, আমাদের রিচ আউট করলে কিন্তু আমরা তোমাদের ইয়ে করতে পারবো, সাজেস্ট করতে পারবো যে তোমার কি লাগবে, তোমার কি লাগবে না। ওকে, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফ্রম আর ওয়েবিনার। নেক্সট ডে আমাদের আরেকটা লাইভ আড্ডা সেশন হবে, ওটার জন্য একটু চোখ রাখো, ঠিক আছে? ওখানে তুমি আরেকটু আইডিয়া পাবা, ইফ ইউ আর স্টিল আনশিওর, তখনও হয়তো কিছু ডিসকাউন্ট পাবা। বাট টুডে রাইট নাও দিস ইজ দ্য হাইয়েস্ট ডিসকাউন্ট এভার, এর নিচে কিন্তু কখনো হবে না। 4.5K রাইট নাও দ্য কোর্স ইজ রানিং। অ্যান্ড ইন দ্য মিন টাইম, stay well, good night, and let us know how we can help, right? Goodbye.